আমি বলছি যে আমরা গতদিন ক্লাস করেছিলাম, মানে মোটামুটি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি এবং সেটা আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করব। আমি আচ্ছা এখন প্রশ্ন করেছিলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ইয়াটা কি, ভিড স্ট্র্যাটেজিটা কি হবে, এটা আমরা কেউই পারলাম না, আফসোস। ওকে, কি হবে এখন একজন বলেন তো। এখন একজন বলেন, ধরেন লারিবের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে। এখন একজন বললেন, বলেন বিডিংটা কি হবে, এই যে আমরা এখানে আছি। সিপিএম বিডিং, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভিউয়েবল ইমপ্রেশন, হ্যাঁ ওকে, আমরা হচ্ছে এই বিডিংটা দিলাম ওই ভিসিপিএম বা ইয়া আর কি, মানে সিপিএম বা ভিসিপিএম, ওইটাকে ভিউয়েবল ইমপ্রেশন এখানে ওরা লিখছে আর কি। আমি আজকে আবার আরেকটা অ্যাকাউন্টে আছে, এখানে কিন্তু ভিউয়েবল ইমপ্রেশন ঠিক আছে। ওকে, এখন আমরা ধরেন এইগুলো আমরা শেষ করেছিলাম, হ্যাঁ এগুলো আমরা সব শেষ করেছিলাম, এন্ড ডেট আমরা দিয়েছিলাম, আমরা ফ্রিকোয়েন্সির কথা বলেছিলাম, কারো কি মনে আছে এই ফ্রিকোয়েন্সিটা কি হবে, একজন বলেন তো। এবং আমরা বলেছিলাম যে কোন কন্টেন্টের উপর আমাদের ভিডিও থাকবে, কোন কন্টেন্টের উপর আমরা থাকবো না, সেটা আমরা কন্ট্রোল করে দিতে পারি। যে আমাদের এই যে ট্রাজেডি, কনফ্লিক্ট, এই ধরনের সেন্সিটিভ সোশ্যাল ইস্যু, এই বিষয়গুলো নিয়ে, এই বিষয় যে সমস্ত মানে কন্টেন্ট এই রিলেটেড, সেইগুলোর উপর আমাদের ভিডিও মানে আমাদের দেখাবে না। সেক্সুয়ালি সাজেস্টিভ এগুলো থাকবে না, সেন্সেশনাল এন্ড শকিং এই বিষয়গুলো থাকবে না। হ্যাঁ, পার্ক ডোমেন বিলো, ওই যে লাইভ স্ট্রিমিং ইউটিউব ভিডিও, এগুলোর উপর আমরা যেমন লাইভ স্ট্রিমিং এর উপর কিন্তু ভিডিও দেখাতে পারেন, ইচ্ছা করলে আপনি তুলেও দিতে পারেন। মানে ইদানিং কি হয় একটু খেয়াল করছেন, যে কোনো একটা খেলা হচ্ছে, দেখেন যে আমরা ওই যে ওবিসি আছে না, ওবিসি দিয়ে ওবিসি দিয়ে আমরা একটা স্ট্রিমিং চালাইয়ে আমরা ফেসবুকে লাইভ করে দিই। অথবা কয়েকদিন আগে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, আমার এক ভাতিজা দেখতেছে, সে মোটামুটি অ্যাডাল্ট ভাতিজা, আমি অবাক হয়েছি, এবং সে এলাকার কুয়াক ডাক্তারও বটে। কয়েকদিন আগে আমাদের বেশ কিছু আলেম ওলামা তারা বলল যে নাসা থেকে একটা গ্রহাণু আসতেছে যে পৃথিবীতে আঘাত করতে পারে, যেটা আবার এখানে একটা কিয়ামতের আলামত জুড়ে দিয়েছে যে রমজানের মধ্য রমজানে এই আঘাতে তারার মতো একটা ইয়া আসবে। যাই হোক, এই ধরনের ইয়া আসলো, মানে ইউটিউবে দেখলাম কেউ ভিডিও টিডিও। এক পাবলিক কি করছে দেখেন, নাসা মনে হয় অনেক আগে কোন একটা ভিডিও টিডিও পাইছে, যে যেখান থেকে হচ্ছে যে ধরেন যে স্যাটেলাইটটা তুলে দিলে যেরকম আগুন মতো হয় না পেছনে, ওই রকম একটা আলো বা একটা আগুন বের হচ্ছে, ওই রকম একটা ভিডিও সে 3 বা 4 মিনিট একটা ভিডিও সে হচ্ছে ওভিসি দিয়ে ফেসবুকে লাইভ দিয়ে দিছে, দিয়ে লিখে দিছে ওই গ্রহাণুটা, নাসা যে গ্রহাণুর কথা বলতেছিল, সেই গ্রহাণুটা আজকে এইভাবে পড়তেছে, পৃথিবী থেকে এত লক্ষ কিলোমিটার দূরে দিয়ে যাচ্ছে, এবং সেটা সে লাইভ দেখতেছে, ফেসবুকে এটা লাইভ করে দিচ্ছে। সে কিন্তু আলটিমেটলি একটা ভিডিও চালাচ্ছে তার পিসি থেকে, কিন্তু ওভিসি ইউজ করছে, যে কারণে ওখানে আসলে লাইভ উঠছে। সে আমাকে বলছে কাকা দেখেন সেই গ্রহটা এখন পড়তেছে। আমি আবার খেয়াল করে দেখলাম এটা কোন পেজ থেকে করছে, এটা কি নাসার পেজ থেকে করেছে, তারা নাসার পেজ থেকে করেনি। তখন আমি বুঝতে পারলাম ঘটনা এটা। তো ওই ধরনের লাইভ স্ট্রিমিং যে হয় ইউটিউবে, ওই সবের মানে এরকম আর কি, এই ধরনের ভিডিওর উপরে ইয়া টিয়া যাবে কি যাবে না, এই বিষয়গুলো আর কি বলে দিতে পারেন। ওকে, তো আমরা হচ্ছে যে এটা একটু ইম্পর্টেন্ট, তাই আমি আরেকবার বলছি যে ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা হলো যে একটা মানুষকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার ফুল ক্যাম্পেইনটা দেখেন এখানে কিন্তু আছে, প্রত্যেকটা অ্যাড আছে, ইজ অ্যাড গ্রুপ আছে, দা হোল ক্যাম্পেইন আছে, তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড গ্রুপ থেকে অ্যাড গ্রুপে অনেকগুলো অ্যাড থাকতে পারে। তো আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন, যে একটা নির্দিষ্ট অ্যাডকে আপনি দেখাচ্ছে 10 বার মানুষকে দেখাবেন, অথবা একটা নির্দিষ্ট অ্যাড গ্রুপে
সেখানে আপনার 15টা অ্যাড চলতেছে, এই এক একটা অ্যাডকে আপনি 15 বার করে দেখাবেন, অথবা ফুল ক্যাম্পেইনে যে অ্যাড আছে সেটারে আপনি 15 বার দেখাবেন। এটা তো 15 বার পার ডে। তার মানে একটা মানুষকে যখন আপনি ক্যাম্পেইন সিলেক্ট করে দিবেন, তার মানে ওই ক্যাম্পেইনে যদি 10টা অ্যাড থাকে, সেই 10টা অ্যাডের মানে যে কোনোটা হতে পারে বা একটা হতে পারে, মানে সে পার ডে 15 বারের বেশি দেখবে না। কোথায় দেখবে না? এই যে প্রথমত আমরা কতদিন দেখেছিলাম যে এইরকম আর কি। স্লো স্লো কি ব্যাপার, আজকে কোনো অ্যাড নাই নাকি? এই যে আসছে, এই যে ইয়া আসছে, মানে হোস্ট গেটারে অ্যাড আসছে। এই যে আমি দেখলাম, মানে এইরকম আমাকে, আমি ধরেন এখন প্রথম আলো থেকে আরেকটা সাইটে গেলাম বা ইউটিউবে গেলাম, এইভাবে আমাকে 15 বার দেখাবে। এগুলোকে আমরা বলছি কি, ইমেজ বা ব্যানার অ্যাড। ওকে, তো সেটাই আর কি এখান থেকে সেট করে দেয়। এখন আমরা মেন পয়েন্টে যাচ্ছি কতদিনের শেষে, যে আমরা একটা অ্যাড গ্রুপের নাম দিলাম, এটা ধরেন যে কি দিব, একটু দিয়ে দেন আর কি। মানে যে ক্যাম্পেইন করবেন সেইভাবে আর কি নাম দিবেন। তো আমি দিয়ে দিলাম যে মেন্স কালেকশন, ধরেন এই অ্যাড গ্রুপে মেন্স কালেকশন আর একটা অ্যাড গ্রুপে উইমেন্স কালেকশন, সেই ইয়েগুলো করব। এখন ধরেন যে এখানে দেখেন আমাদের অডিয়েন্সটা আমরা এখন সিলেক্ট করব, যে এই অ্যাডটা কারা দেখবে। তাহলে আমার যে বিজনেস, সেই বিজনেসের যারা টার্গেট অডিয়েন্স, তারাই দেখবে। এখন সেই টার্গেট অডিয়েন্স কারা, সেইভাবে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কিরকম? এখন ধরেন এখানে দেখেন, এ আমাকে সাজেস্ট করলো, এটা কি জন্য? সম্ভবত আমি এখানে এই সাজেশন গুলো করছে কি দেখে, সম্ভবত আমি আমার কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস ট্যাড্রেস দিয়েছি মনে হয়। মানে এই সাজেশন গুলো, এই আইডিয়া গুলো দেয় হচ্ছে কিসের উপরে, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে আমরা যে আমরা যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই, সেই অ্যাড্রেসের উপর বেস করে গুগল আপনাকে সাজেস্ট করে। সম্ভবত এইটা আমি যখন ক্রিয়েট করি, এটা আমি আজকে নাম দিয়েছি পিমার্ট আর কি। এর আগে যখন আপনাদের দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছিলাম, তখন সম্ভবত আমার ওয়েবসাইট aisham.com দিয়েছিলাম, যে কারণে ওই অনুযায়ী আমার এই আইডিয়া গুলো দেখাচ্ছে। ওকে, এখন এটা আপনি ব্রাউজ করতে পারেন, এটা কিন্তু একদম ফেসবুকের মতোই, হ্যাঁ, ব্রাউজ করতে পারেন। দেখেন যে হু দে আর, তাদের ডেমোগ্রাফিক কি, আপনি এইগুলো এইভাবে সিলেক্ট করতে পারেন। তাদের প্যারেন্টাল স্ট্যাটাসটা কি, প্যারেন্টস অফ ইনফ্যান্ট 0 থেকে 1 ইয়ার, মানে টার্গেটিংটা দেখেন ভাই। আচ্ছা, তার আগে একটা মজার গল্প করি। একবার এটা পড়েছিলাম এরকম, যে মানে মানে টার্গেটিংটা কিভাবে করে আর কি, হ্যাঁ, মানে টার্গেটিংটা কিভাবে করে সেটার উপর একটা গল্প শোনো। অ্যামাজন ওদের এআই সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করছে, যে ধরেন আমরা স্বপ্নে বাজার করতে যাই বা আগোরাতে বাজার করতে যাই, বাজার করতে গিয়ে মেয়ে বা একজন মহিলা, সে রেগুলার বাজার করে, এই ডেটাবেসটা কিন্তু ওদেরকে, আমরা কিন্তু স্বপ্নে গেলে পারে আমাদের একটা, আমাদের কুপনের জন্য আমাদের ফোন নাম্বার, মোটামুটি একটা টুকে নেয় কিন্তু, মানে প্রাইমারি একটা ডেটা ওদের কাছে কিন্তু থাকে, যে আমি কে, হ্যাঁ, আমার বয়স কত, আমি কোথায় কি, মানে একটা ডেটা থাকে ওদের কাছে প্রাইমারি। এইবার এই ভদ্রলোক, আমি তো নিয়মিত ডেটা, আমি কিন্তু নিয়মিত স্বপ্ন থেকে কেনাকাটা করি, কিন্তু স্বপ্নে কেনাকাটা করলে, আমি যখন প্রতিদিন স্বপ্নে কেনাকাটা করি, স্বপ্নে কেনাকাটা করে বলো স্যার আপনার নাম্বারটা বলেন, মানে ওরা যে একটা পয়েন্ট দেয়, এর কিন্তু অনেকগুলো কারণ আছে। সে কিন্তু ফাও আপনার ওই পয়েন্ট দেয় না। দেখেন কি কারণ, সে এইভাবে আপনি নিয়মিত কেনাকাটা করেন, তার মানে ও কিন্তু জানে যে লাস্ট 1 ইয়ারে এই ভদ্রলোক কি কি জিনিস কিনেছে।
এই ডেটা কিন্তু খুব দারুণ একটা ডেটা, এই ডেটা কিন্তু অ্যানালাইসিস করে অনেক কিছু করা যায়। ধরেন একটি মেয়ে, সে নিয়মিত, ধরেন আমার বউ, সে নিয়মিত স্বপ্নে কেনাকাটা করে। তো একটা ধরেন 6 মাস করলো, 8 মাস করার পর একটা সার্টেন টাইম পরে একটা মেয়ে প্রেগনেন্ট হলে, ডোন্ট টেক ইট আদার ওয়ে, একটা মেয়ে প্রেগনেন্ট হলে যে সমস্ত জিনিস তার কেনা দরকার সেই জিনিসগুলো সে কিনছে। এইবার এইবার হচ্ছে যে ধরেন প্রেগনেন্টের তো একটা সময় আছে, তাই না, যে মানে 1 থেকে 9 মাস বা 9.5 মাস 10 মাস পর্যন্ত। তো একটা এই 10 মাসের মধ্যে কিন্তু তার খাবারে, তার অনেক কিছু ইউজেসে মানে একটা ব্যাপার থাকে আর কি। তো এই জিনিসগুলোতে স্বপ্ন থেকে কেনে। স্বপ্ন ধরেন এই ডেটাটা আমি মানে ই কমার্সের বলছি আর কি, যে এই ডেটাটা অ্যানালাইসিস করে সে 6 মাস 1 বছর পরে ওই মেয়ের কাছে এসএমএস পাঠাইছে, বা ওই মেয়ে যখন ওই মেয়ের কাছে এসএমএস পাঠাইছে, বা যখন সে ফেসবুকে আসতেছে, বা যখন সে মানে বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে, তখন সে বিভিন্ন ভাবে ফেসবুকের থ্রু দিয়ে, এসএমএস এর থ্রু দিয়ে, তারপরে গুগল অ্যাডস এর থ্রু দিয়ে তার কাছে একটা বাচ্চার যে খাদ্য খাবার লাগে তার জন্মের পরে, সেই প্রোডাক্ট গুলো তার কাছে শো করতেছে। ইন্টারেস্টিং কিন্তু, দেখেন বিষয়টা, যে প্রথমে একটা মানুষ স্বপ্নে বাজার করলো, বাজার করার পরে সে হচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় যা কেনে সেই জিনিসগুলো কিনলো। এইবার স্বপ্ন কে কিনলো, মানে এটা আমি স্বপ্নের উদাহরণ দিচ্ছি, যার মানে স্বপ্ন কিন্তু এটা করে নাই। তো এরপরে স্বপ্ন এই ডেটাগুলো অ্যানালাইসিস করে দেখলো, হ্যাঁ এই মেয়েটা প্রেগনেন্সি অবস্থায় যে জিনিসপত্রগুলো কেনা দরকার সে এইগুলো কিনেছে। তাহলে স্বপ্ন ডেটা অ্যানালাইসিস করে ধরলো যে আজকে যেহেতু সেটা কিনছে, তাহলে আগামী 7-8 মাস পরে বা 9 মাস পরে তার বাচ্চাটা হবে। এবং এই 7-8 মাস এই মায়ের, মানে যার বেবি হবে এই মায়ের কিন্তু আরো অনেক কিছু আছে, মানে তার খাওয়া দাওয়ায় একটা পরিবর্তন আসে। এই 7-8 মাস ধরে ওই ডেটা অ্যানালাইসিস করে সে ওই ধরনের প্রোডাক্টের অ্যাড তার সামনে দেখানো শুরু করলো। এরপরে 9-10 মাস পরে যখন বাচ্চা হয়ে গেল, তখন বাচ্চার যে খাবার, বাচ্চার যা যা লাগে সেইগুলো সে স্বপ্ন দেখানো শুরু করলো। মানে এইভাবে এই ডেটাগুলো অ্যানালাইসিস করে এইভাবে টার্গেট করা হয়। তো এখন যেহেতু আমরা টার্গেট অডিয়েন্স নিয়ে কথা বলছি, তাই এই গল্পটা আপনাদেরকে একটু শুনিয়ে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে ধরেন পেইড প্রমোশনের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি। এটা কিন্তু আপনার একটা টার্গেট অডিয়েন্সকে আপনি কিভাবে টার্গেট, মানে আপনার সেল বাড়ানোর জন্য এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ এগুলো স্ট্র্যাটেজি, যে তাকে এই সময় এরকম টাইম ভাগ করে তার ডেটা অ্যানালাইসিস করে তার কাছে আপনি অতিরিক্ত মাত্রায় প্রোডাক্ট, আগে তার কাছে আপনি বেচতেন শুধু বাসার গৃহ সামগ্রী স্বপ্ন, এখন তার কাছে সে বাচ্চাদের প্রোডাক্ট বেচতেছে, মাতৃকালীন সময় একটা মেয়ে যা যা লাগে সেগুলো সেল করতেছে, এরপরে বাচ্চা বড় হবে বাচ্চার খেলনা, সারা জীবন কিন্তু বিক্রি করে। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমরা এই যে টার্গেট অডিয়েন্সে আছি, তার মানে হলো গুগলের দেখেন টার্গেটিং মেথড আসলে অনেক, যেমন এই যে ডেমোগ্রাফিক করতে পারবেন, অ্যাফিনিটি করতে পারবেন, তারপরে ইন মার্কেট অডিয়েন্স করতে পারবেন, রিমার্কেটিং করতে পারবেন। শব্দ আসছে, শব্দটা আমি মনে একটু বন্ধ করে দিই। আচ্ছা, ওকে। সো আমরা একটু বর্ণনা দিয়ে নিই তারপরে। আচ্ছা, ডেমোগ্রাফিক প্রোফাইল তো আমরা জানি যে বয়স, এজ, কোথায়, এডুকেশন, হ্যাঁ, এই যে এখানে ওরা আবার অতিরিক্ত প্যারেন্টাল স্ট্যাটাস, হ্যাঁ, মেরিটাল স্ট্যাটাস, এগুলো আমরা ডিটেলস দেখতেছি। তার আগে আমি হালকা একটু বর্ণনা দিয়ে যাই। এখন যেমন ধরেন অ্যাফিনিটি হচ্ছে যে আমরা 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 ফেসবুকের ক্ষেত্রে আমরা যে হচ্ছে আমরা ফেসবুকের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা কিন্তু ইন্টারেস্ট সিলেক্ট করে দিতাম। ফেসবুকের ক্ষেত্রে আমরা যে ইন্টারেস্ট গুলো সিলেক্ট করে দিতাম, যেমন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটারকে টার্গেট করবেন, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা গুগল অ্যাডস রিলেটেড এই বিষয়গুলোতে ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে আপনি একটা শো করবেন। অনুরূপভাবে গুগল অ্যাডসেও আপনার এইরকম ইন্টারেস্ট আছে, যে সে ধরেন আপনার প্রোডাক্ট আছে ব্যাংকিং এন্ড ফিনান্স রিলেটেড, হ্যাঁ, তো ব্যাংকিং এন্ড ফিনান্স রিলেটেড জিনিসকে, মানে যারা ব্যাংকের যে বিভিন্ন সার্ভিস দেয়, যারা লোন দেয়, ক্রেডিট কার্ড দেয়, অমুক দেয় তমুক দেয়,
তো তারা হচ্ছে যে এই জিনিস এই অ্যাফিনিটি অডিয়েন্স মানে এই ইন্টারেস্টেড পিপুলদেরকে সিলেক্ট করে তারা অ্যাডভার্টাইজিং করে। যেমন ধরেন যাদের হচ্ছে যে এই যে এবার হচ্ছে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল বিউটি এন্ড ওয়েলনেস, তার মানে যাদের বিউটি প্রোডাক্ট আছে। এবং এখানে দেখেন আরো লিখে দিয়েছে যে ফ্রিকোয়েন্টলি ভিজিট সেলুন, তার মানে কি এই ডেটাগুলো অবশ্য বাংলাদেশের ক্ষেত্রে নাও মিলতে পারে। হ্যাঁ, যেমন ফ্রিকোয়েন্টলি ভিজিট সেলুন এই ডেটাও গুগলের কাছে আছে। তো ধরেন আপনার একটা সেলুন আছে, আমি বলছিলাম বাংলাদেশে না নিউ ইয়র্ক সিটিতে আপনার একটা সেলুন আছে। তো আপনি আপনার যে সেলুনের যে সার্ভিস গুলো আছে ধরেন স্পা অমুক তমক যা যা থাকে না, বিউটি অ্যান্ড ওয়েলনেস এর যে সার্ভিস গুলো আছে, আপনি এই গ্রুপটাকে টার্গেট করে তাদেরকে অ্যাড দিয়ে দিলেন এবং তারা এই অ্যাডটা দেখলো আর কি। এটা হচ্ছে একদম ফেসবুকের মতো ইন্টারেস্ট। ফেসবুকের ভাষায় ওটাকে ইন্টারেস্ট বলে, গুগল অ্যাডস এর ভাষায় ওটাকে বলে অ্যাফিনিটি। অ্যাফিনিটি, ওকে। এখন ধরেন এরকম ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড অ্যান্ড ড্রিঙ্ক দেখেন যারা কত দারুণ করে ইয়া আছে, দেখেন কফি শপ রেগুলার, তার মানে রেগুলার কফি শপে যায়। কুকিং অ্যান্ড থস্ট, 30 মিনিট শেভ, অ্যাসপায়ারিং শেভ, এটা কি জানি না। আচ্ছা কোনো জিনিস না পারলে এটা একটু এরকম ধরবেন, 30 মিনিট শেভ কি কোনো কোম্পানির নাম নাকি? পিপুল হু কুক ওপেন অ্যান্ড ইউজুয়ালি প্রিফার কুইক অ্যান্ড ইজি রেসিপিস, তার মানে এই মানুষগুলোর কাছে একটা দেখা পিপুল হু কুক ওপেন মানে অ্যান্ড ইউজুয়ালি প্রিফার কুইক অ্যান্ড ইজি রেসিপি। তার মানে ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট আছে যেটা 5-10 মিনিটে ঝটফট রান্না হয়ে যায়, তাহলে যারা ব্যাচেলর মানুষ আছে তারা বাসায় রান্না করার জন্য খুবই ভালো। ধরেন আপনার এমন কোনো প্রোডাক্ট আছে, আপনি তখন তাদেরকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেন, তাদের কাছে আপনার একটা শো করবে। আমি আবারও বলছি বাংলাদেশে এই ডাটা ইয়ে করবে কিনা আমি জানি না। ওকে, এইরকম ধরো ফুডিস যারা, হ্যাঁ, আপনি হচ্ছে কোনো কিছু না বলি যে ফুডিস পিপুল এন্টারেস্ট অ্যাবাউট দ্য ফুড এন্ড রেস্টুরেন্ট কালচার, তার মানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে এরকম লোক আর। দেখেন হোম এন্ড গার্ডেন, হোম এন্ড গার্ডেন ডু ইট ইউর সেলফার্স, এটা কি পিপুল ইন্টারেস্ট ইন হোম ইমপ্রুভমেন্ট আছে যারা ওই কাজ করে আর কি। হোম ডেকোরেশন দেয় মানে যারা হোম টম সাজাতে চায়, বর্তমানে এখন সবাই সাজাতে চায়। সো এই ক্যাটাগরি, এই ইন্টারেস্ট দেখেন এর মধ্যে আবার আরো আছে আর্ট অ্যান্ড থিয়েটার অ্যাফেকশনিস্ট, তারপর আছে বিজনেস প্রফেশনালস, ফ্যামিলি ফোকাসড, ফ্যাশন কি ফ্যাশনটি কি, ভাই রেস্টুরেন্ট একজন একটু করে দেবেন, আমি জীবনে এখনো করিনি। ফ্রিকোয়েন্টলি অ্যাটেন্ড লাইভ ইভেন্টস, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ইভেন্ট হয় বা সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইভেন্ট হয়, আইটি ইভেন্ট হয়। তারা ধরেন যে ওই আইটি ইভেন্টের টিকিট সেল করার জন্য এই ইভেন্ট গুলোকে হচ্ছে টার্গেট করতে পারে। ওকে, নাইট লাইফ এনতে হয়, আউটডোর এনতে হয়, পেট লাভার, দেখবেন যারা হচ্ছে যে পেট লাভার কিন্তু খুব ভালো। পেট লাভারটা আমি কেন বলতেছি, অনেকেই হচ্ছে যে পেট ফুডিং এই বিষয়গুলোর উপরে যারা অনেকে হচ্ছে যে পেট পেট ফুডিং এই জিনিসগুলোর উপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অনেকেই আছে এবং খুব ভালো একটা নিশ, এটা মোটামুটি ভালো ব্যবসা করা যায় আর কি। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই অঞ্চলগুলোতে সবাই তো মোটামুটি কুকুর পোষে, এদের খাবার লাগে। তো ওই খাবারগুলো এক এক খাবার এক এক রকম, তো ওই খাবারগুলোর রিভিউ লিখে লিখে অনেকেই হচ্ছে যে অ্যামাজন থেকে কিনে ওই ইয়া করে আর মানে অ্যাফিলিয়েট করে। তো তারা কিন্তু ওই যে এই এদেরকে টার্গেট করে অ্যাড দেখাতে পারে। আবার অনেকে দেখবেন যে আপনারা মোটিভ বা গিয়ার লঞ্চের নাম শুনেছেন, কেউ কেউ কি মোটিভ বা গিয়ার লঞ্চের নাম শুনেছেন? গিয়ার লঞ্চ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে যে আপনার, আপনি শুধু ডিজাইনটা দিবেন, ওরা হচ্ছে যে আপনার একটা ফুল ওয়েবসাইট প্লাগ অ্যান্ড প্লে ওয়েবসাইট হয়ে যাবে অটোমেটিক আপনার ব্র্যান্ডে, আপনার ব্র্যান্ড হয়েই তারা হচ্ছে যে কাস্টমারের আপনার হয়ে মানে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে তারা কাস্টমারের সাথে কথা বলবে। আপনি শুধু টি শার্ট গুলো ডিজাইন দিবেন, তারা প্রিন্ট করবে, তারা শিপিং পর্যন্ত করে দেবে ক্লায়েন্টের কাছে। এক একটা ইসে ধরেন $5-6 করে প্রফিট থাকে। কিন্তু গিয়ার লঞ্চ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেস, তার মানে হলো যে মানে শিপিং করবে তারা, কাস্টমার সার্ভিস দেবে তারা, তারপরে হচ্ছে প্রোডাক্টটা তৈরি করবে তারা, আপনি শুধু টি শার্টটা ডিজাইন দেবেন।
তো অনেক কোম্পানি আছে, আমি নিজেও করি। আমার একটা আছে the10dt-shirt.com। এখানে হচ্ছে যে যারা এই যে আমার এই যে এগুলো আছে, মানে পেট লাভার, ডগ লাভার, ক্যাট লাভার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হাইকিং, ক্যাম্পিং, দেখি আমার আছে না, মানে এটা ওই যে করোনার কারণে বন্ধ হয়ে গেছে তো, বাকি আর করোনার কারণে এখানে আর কোনো কাজ করা হয় না, সম্ভবত গেছে গা। আচ্ছা, সমস্যা নেই। ধরেন আপনি যদি সার্চ দেন এইভাবে ক্যাট টি শার্ট, ক্যাট টি শার্ট লিখে সার্চ দিলে এই যে এইটা দেখেন, অথবা এইটা দেখেন, এখানে দেখেন আচ্ছা আচ্ছা, ততক্ষণে আসুক, আমরা এখানে কথা বলি। ওকে, চলে আসছে। এখন দেখেন এই যে টি শার্ট গুলো না, আরে এই যে দেখেন টি শার্ট, এই যে এখানে ক্যাট উইমেন্স টি শার্ট, এই যে ওয়েভিং ক্যাট, এই ডিজাইনটুকু শুধু দিতে হয়, আর বাদ বাকি হচ্ছে গিয়ারলন সবকিছু করে দেয়। আচ্ছা, ওটা ফরগেট ইট। আমার পয়েন্ট হলো, যারা এই টি শার্ট গুলো সেল করতেছে, দেখেন এই যে কুকুর, এই টি শার্ট গুলো এই কোম্পানি, দেখেন স্পেড টি শার্ট, এখন নাম করা কোম্পানি, এবং এরকম ভালো এসিও ভালো, এরা মোটামুটি টি শার্ট লিখে সার্চ দিলে এরাই আসে। এক একটা টি শার্ট ধরেন, এখন ধরেন এই যে যে টি শার্টের উপরে কুকুরের ছবিটা আছে, এই নিশ্চয় যে ভদ্রলোক, কুকুর আসলে বললে কেমন খারাপ শোনা যায়, যে ভদ্রলোক ডগ পছন্দ করে, নিশ্চয় তারা এই টি শার্ট গুলো কেনে। আমার যদি কুকুর পছন্দ না হয়, মানে ডগ পছন্দ, আমি কিন্তু এই টি শার্ট কিনবো না, আমার বুকের উপরে এই টি শার্ট আমি ঝুলাই নিয়ে বেড়াবো। যে ক্যাট পছন্দ করে, হ্যাঁ, সে, সো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান, তাহলে হচ্ছে যে আপনি যে ক্যাট লাভার, ডগ লাভার সিলেক্ট করে দেন, তাদেরকেই শুধু অ্যাডটা দেখাবে। সো দেখেন এইখানে কিন্তু ছবিটা ক্যাটের, কিন্তু তার মানে এই এই টি শার্টটা সেই কিনবে যে মূলত ক্যাট লাভার। সো ক্যাট লাভার, তার মানে আমার এই ক্যাট লাভারের কাছেই যদি আমি আমার এই টি শার্টের অ্যাডটা দেখাই, তাহলে ওই লোকের কেনার পসিবিলিটি বেশি। মানে এইভাবে আপনি হচ্ছে টার্গেট করবেন। আবার ক্যাট লাভারদের কি আছে, ক্যাট লাভারদের একটা অডিয়েন্স, তার মানে কি গুগল কিন্তু এভাবে এক একটা অডিয়েন্স, আমরা যেমন লাইব্রেরিতে বই সাজিয়ে রাখি, যে ইতিহাসের বই এই সাইডে, বাংলার রিলেটেড সব বই এই সাইডে, কম্পিউটার সায়েন্সের বই সব এই সাইডে, আমরা কিন্তু যখন আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি বা সব লাইব্রেরিতে আমরা দেখেছি না, অনুরূপভাবে গুগলও এরকম অডিয়েন্স গুলো সাজায় রাখে, যে কুকুরের যারা ভালোবাসে তারা, বিড়াল যারা ভালোবাসে তারা এই তাকে আছে, ঠিক আছে, যারা হোম, যারা হচ্ছে হোম ডেকর, মানে হোম ডেকোরেশন নিয়ে তাদের খুব প্রেম ভালোবাসা, তারা থাকবে এই তাকে। এখন আপনার আপনার কত সুবিধা হয়েছে দেখেন, এজ এ মার্কেটার, মার্কেটারের কত সুবিধা হয়েছে, মানে আপনি একটা কি, একটা বিলবোর্ড টানায় আসছেন আপনার ফাঁকা মাঠে গুলি ছোড়া, যার দেখার দরকার সেও দেখতেছে, যার দেখার দরকার নাই সেও দেখতেছে। কিন্তু এখানে কি, এখানে কিন্তু তা না, আপনি জেনে শুনে বিষ পান করতেছেন, যা আমার হোম ডেকোরেশন। হোম ডেকোরেশন তার মানে কি, আমি হচ্ছে হোম ডেকোর যারা করে তাদেরকে কি যেন বলে, কি কি ডিজাইনের জন্য, একজন বলেন তো, ইন্টেরিয়র কি যেন, ইন্টেরিয়র ডিজাইন। সো যারা ইন্টেরিয়র ডিজাইন করে, তারা ধরেন এদেরকে টার্গেট করে ইয়ে করবে, তাহলে পসিবিলিটি বেশি সার্ভিসটা নেওয়ার। সো এই হলো। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমি হয়তো আরো আছে, আমি আরো দেখাবো, এটা আপনারা আরো প্রচুর ইয়া করবেন, মানে ইয়া করবেন। এখন এখন আমার পয়েন্ট হলো যে গুগল এই ডেটাগুলো কিভাবে পেয়েছে। এখন গুগল এই ডেটা পাওয়ার আসলে অনেক পদ্ধতি আছে। যেমন ধরেন আমরা ছোটখাটো কি করি, আমরা আমরা হচ্ছে যে যাই করি গুগলে সার্চ দিই। তো ধরেন যে লোকটা, ধরেন একজন কুকুর,
মানে কুকুর পছন্দ করে, এই মানুষ গুগল কিভাবে বুঝবে? তাহলে সে গুগল কিভাবে করতে পারে? সে হতে পারে সে কোনো একটা প্রথমে গুগলে সার্চ দিয়েছে যে আমি জার্মান শেপার্ড চাই, এরপরে সে অ্যামাজনে কিন্তু কুকুর সেল হয়, অ্যামাজন থেকে কুকুরটা কিনেছে। তার মানে কি, সার্চ দিল কোথায়? গুগল, পাইলো অ্যামাজন, তারপরে জিনিসটা কিনে ফেললো, এভাবে জানতে পারে। এরপরে সে কুকুরের খাবার নিয়ে সার্চ দিতে পারে, যে একটা কুকুর পালতে হলে তার কিন্তু খাবার দাবার দিতে হয়। শুধু তাই না, কুকুরে কিন্তু পোশাক আশাক পর্যন্ত আছে। তো এই যে জিনিসগুলো গুগলে সার্চ দিচ্ছে, এইভাবেই সে আসলে চিন্তা করতেছে যে হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো বিচার বিবেচনা করে গুগল ধরে নেয় যে হ্যাঁ, এই লোকটা সামহাও কুকুর প্রেমী একটা মানুষ, এই লোকটা সামহাও বিড়াল প্রেমী একটা মানুষ। মানে কুকুর প্রেমী, মানে এই শব্দগুলো শুনতে একটু কেমন লাগতেছে তাই না? কিন্তু আমাদের কালচারে একটু কেমন লাগতেছে, বাট এটা কিন্তু ওই যে ওদের কালচারে কিন্তু অনেক মজার। যাই হোক, এরপরে দেখেন, দেখেন আমি একটু টেকনোলজি দেখে আসি, এরপরে উপরেও যাবো। ধরেন টেকনোলজি, ধরেন আপনি মোবাইল ফোন সেল করেন, আপনার একটা মোবাইল ফোনের দোকান আছে, গ্যাজেট অ্যান্ড গিয়ার, G&G। তারা কি মোবাইল এনথুয়ারিস্ট যারা, তাদেরকে ইয়ে করবে, তাদেরকে টার্গেট করে অ্যাড চালিয়ে দেবে ইজিলি। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া এনথুয়ারিস্ট, তার মানে কি, সারাদিন মানে সে খাইতে যাচ্ছে, ঘুমোতে যাচ্ছে, সে একটা জিনিস রান্না করলো, তারপরে তার ইয়ের সাথে আজকে ইয়ে হয়েছে, এই সব কিছু সে সবসময় ফেসবুকে শেয়ার দেয়, সে সবসময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয়, ধরেন ফেসবুক নট অন। এই বিষয়গুলো গুগল ধরে ফেলে, ধরে তাদেরকে একটা আলাদা তাকে রেখেছে। টেকনোফিলস কাদেরকে বলে, কেউ কি বলতে পারবেন? টেকনোফিলসোফার কারা? টেকনোফিলস, কাইন্ড অফ খুব বেশি মাত্রায় হ্যাঁ হ্যাঁ, বেশি মাত্রায় এডিকশন টেকনোলজির উপরে, মানে যারা এটা জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে বলে দিয়েছে, দেখেন হাই এন্ড কম্পিউটার অ্যাফিকশনেডোস নাকি এটা আর কি, হোম অটোমেশন এনথয়েস্ট, এই স্পেলিং গুলো না, এই উচ্চারণ গুলো না আমি পারি না, বুঝছেন? তো যাই হোক, আপনারা আমাকে একটু হেল্প করেন, সঠিকভাবে হয় না। যেমন আমরা ছোটবেলা থেকে এন্টারপ্রেনার শব্দটা পড়েছি, এখন দেখি সবাই বলে অন্টারপ্রেনার। মানে এই যে ভাষার একটা বিবর্তন। আমার এক চাচা আছে, উনি এই কিছুদিন আগে মারা গেছে, উনি ধরেন 1945 সালে গেছে বিলেতে, এই যে আমার চাচা আব্দুল লতিফ মোল্লা, উনি মারা গেছে 1945 সালে, সে বিলেতে গেছে পড়ালেখা করতে। তো তার কাছে আমরা যখন যাই কম্পিউটারের এই সমস্ত কথাবার্তা বলি, কয় বাবা এই সমস্ত শব্দ তো আমাদের সময় ছিল না, অনেক শব্দ ঢুকেছে। তখন আমারও ধরেন এরকম একটা চাচার মতোই দুঃখ, যে এই শব্দগুলোর উচ্চারণ আমরা একরকম পড়েছি, শিখেছি, এখন ধরেন আপনাদের সাথে তাল মেলাতে গিয়ে আমাকে এরকম শিখতে হচ্ছে আর কি। অন্টারপ্রেনার, সারা জীবন পড়লাম এন্টারপ্রেনার, আমাদের ইংরেজি টিচারও তাই শিখেছে, এখন শুধু অন্টারপ্রেনার। যাই হোক আর কি ভাই, অ্যাফেকশনাডোস নাকি এইটার সঠিক উচ্চারণ কে বলতে পারবেন? ইয়া বলেন তো, ওই যে ফারিয়া বলেন, এর সঠিক উচ্চারণটা কি হবে? প্রোনাউন্সিয়েশন যাকে বলে। ফারিয়া আছেন? ওকে ফাইন, ভুলে গেলাম। এখন ধরেন ট্রাভেল, আপনি ট্রাভেল নিয়ে কাজ করেন তাই না? তো ধরেন যারা ট্রাভেল নিয়ে কাজ করে, তারা কিন্তু ধরেন এই ট্রাভেল মানে শুধুমাত্র ট্রাভেল বিজনেস আছে তারাই না, যারা যারা এয়ারলাইন্স বিজনেস করে, তারা কিন্তু দেখেন যে বিজনেস ট্রাভেলার কিন্তু তাদের বিশাল একটা টার্গেট গ্রুপ, বিজনেস ট্রাভেলার যারা, তাই না? তো তাদেরকে টার্গেট করে তারা অ্যাড চালাবে। ওকে, পিপল হু ট্রাভেল ফ্রিকুয়েন্টলি ফর বিজনেস টাইপিক্যালি এয়ার অর ওভার সেভারাল ডেজ, ঠিক আছে? সো যারা এয়ারলাইন্স বিজনেস করে তাদের জন্য এটা খুবই সুন্দর একটি, এইভাবে তাদেরকে সিলেক্ট করে ফেলতে পারে। ওকে, এখন এবার আসি, এই দেখেন, এই যে এখানে মনে হয় কেউ গাড়ি ব্যবসায় নেই, আমাদের কিন্তু দেখেন যে
গুলশান, তারপরে হচ্ছে যে কুড়িল বিশ্ব রোড, তারপরে হচ্ছে যে মোটামুটি এই যে আর কুড়িল বিশ্ব রোড আরেকটা সাইড আছে এই আপনার আহ ওই জায়গাটার নাম কি যেন, ওই যে রাজমণি সিনেমা হলের পাশ দিয়ে এই সাইড গুলোতে বেশ কিছু কার ব্যবসায়ী আছে, মানে হচ্ছে যে এই প্রাইভেট এরিয়া, তারপরে আছে আহ আকিজের অফিস, হ্যাঁ ওই জায়গাগুলোতে কিন্তু ওদের ইয়া আছে, মানে ইয়া আছে আর কি, মানে যারা আই মিন যারা গাড়ির ব্যবসা করে, তো গাড়ির ব্যবসা যারা করে তাদের জন্য ধরেন এটা একটা খুব দারুণ মানে অ্যাড চালানো। আমি যখন রিভ মোটরস আমরা অ্যাড চালাতাম, একশো অবশ্য বেশি চালাই নাই, রিভ মোটরস ওই এই অ্যাড চালাতে হলে লং টার্ম প্ল্যান করতে হবে আসলে। মানে এমন না যে আপনি এই অ্যাড চালাইলেন আর পরশু দিনে 2টা গাড়ি বিক্রি হয়ে গেল, তা কিন্তু না। কারণ একটা গাড়ি মানে মানুষ হচ্ছে যে মানে এখন এখন তো মানুষ হচ্ছে যে কি, এখন কিন্তু মানুষ অনেক কনসাস তার কি নিয়ে, তার মানে এভরি মানে সবকিছু তার মানে এভরি স্টেপ অফ লাইফ সে কিন্তু সবকিছু নিয়ে, একটা বাচ্চা নেওয়ার আগেও 3 বছর তার ভাবতে লাগে। মানে বিষয়টা এরকম না, একটা গাড়ি কিনে একটা বাচ্চা নিতে যে সে একটা ফ্যামিলি যতটা ভাবে, ঠিক একটা গাড়ি কেনার আগে ততটা সেরকম ডিসিশন। তো এরকম না যে দেখা হলো আর কিনে গেছিল। তো এই অ্যাড গুলো একটু লং টার্ম চালাতে হয় এসব লাক্সারি প্রোডাক্ট। যেমন আমাদের এখানে এক ভাই কিন্তু সেন্ট হচ্ছে লাক্সারি প্রোডাক্ট, বাট এটা কিন্তু মোটামুটি মানে কম মূল্যেরও আছে, আবার 5,000 10,000 টাকারও আছে, বা তারও বেশি আছে, ওই ভাই হয়তো ভালো বলতে পারবে। তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে যে এরকম না যে দেখলো আর ইয়া কিনে ফেললো। আবার কিছু মানুষ আছে যে এনথয়েস্ট যারা অমুক ব্র্যান্ড সে ইউজ করে, শুধু দেখবে আর অর্ডার। দেখবেন কিছু মেয়ে আছে তারা পাকিস্তানি যে লোন টোন গুলো আছে না, এগুলো পছন্দ করে। মানে আপনার দর দাম কিচ্ছু করবে না, আপনি শুধু অ্যাডভার্টাইজ করবেন, বলবে যে ওইটা পাঠিয়ে দেওয়া হবে, এইরকম টাইপের। তো এইরকম এনথয়েস্ট যারা আছে তাদের কাছে যে এই জিনিসগুলো আর কি, যে পারফরমেন্স এন্ড লাক্সারি ভেহিকেল এনথয়েস্ট, তার মানে বড় বড় গাড়ি, আমি নামও জানি না হয়তো বিএমডব্লিউ অনেকে বলে আর কি। এই যে এই সমস্ত গাড়িটা বিক্রি করতে হলে এদেরকে সিলেক্ট করে দিতে হবে, তারা এই অ্যাড গুলো দেখবে। ওকে, তো এই মোটামুটি মোটামুটি হচ্ছে যে আমরা একটা কি দেখলাম, যে কিভাবে আমরা অ্যাফিনিটি টার্গেটিং করতে পারি। ঠিক আছে, এখানে কারোর কোনো প্রশ্ন আছে কি নাই? আচ্ছা ফর শামিম ভাই, ডিসপ্লে অ্যাড। শামিম ভাই, হ্যাঁ, এখানে কি গুগল আসলে এই ডাটাগুলা রিজার্ভ করে কি শুধুমাত্র আমার আইপিটাকে ট্রেস করে? কারণ ফেসবুকে যেমন আমার একটা অর্গানাইজ প্রোফাইল থাকে, গুগলে সবার ধরনের অর্গানাইজ প্রোফাইল নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমার আইডেন্টিটি আমার আইপি এ ধরনের কিছু করে কি? আচ্ছা এই প্রশ্নটা কি করছেন ভাইয়া? অনুপম। অনুপম ভাই, আচ্ছা। আচ্ছা, ফেসবুকে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলেন সেখানে আপনি কি করেন আমি বলি, হ্যাঁ, মানে আমি কম্পেয়ার করবো। ফেসবুকে যখন আপনি একটা অ্যাকাউন্ট খোলেন সেখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার আর ইমেল আইডি, পাসওয়ার্ড দেন। এরপরে ধরেন হ্যাঁ, আপনি কি করলেন, আপনি একজনের প্রেমে পড়েছেন, এঙ্গেজ উইথ অমুক, এটা একটা ইনফরমেশন। এরপরে তাকে আপনি কয়দিন পরে বিয়ে করে ফেললেন। এরপর আপনি পোস্ট দেন অমুকের সাথে আমি কি, এটা একটা ইনফরমেশন। এরপর আপনি কি করেন, আপনি প্রতিদিন দেখেন যে ধরেন আপনি পলিটিক্স রিলেটেড নিউজ আপনার ভালো লাগে, সেই জিনিসগুলো আপনি বেশি সময় ধরে দেখেন, সেই জিনিসগুলোতে লাইক দেন। এটা একটা ট্র্যাকিং মেথড। আর কি হতে পারে, আর কি হতে পারে, আপনার বয়সও আপনি দেন, সো বয়সটাও সে ট্র্যাক করে। আর কি হতে পারে, আর কি কি করেন ভাই ফেসবুকে? বিভিন্ন পেজে আমি বিভিন্ন পেজে, ওই বিভিন্ন তো পেজে বিভিন্ন লাইক পেজে, দিতেছি। হ্যাঁ বিভিন্ন পেজে লাইক দেওয়া মানেই তো আপনার ওইটা, বিভিন্ন পেজে লাইক দেওয়া মানে কি, যে আপনার একটা জিনিস ভালো লাগে বলে, মানে কোন একটা টপিক ভালো লাগে বলে তো সেই রিলেটেড পেজে আপনি ইয়া দেন, একই কথা কিন্তু। মানে কোন একটা কন্টেন্ট আপনি দেখলেন, ধরেন হ্যাঁ, সেটা পলিটিক্স এর, সেখানে আপনি লাইক দেন, তাহলে ওই পলিটিক্স রিলেটেড পেজেই কিন্তু আপনি লাইক দেন, মানে কন্টেন্টে যেমন লাইক দিচ্ছেন, মানে বিষয়টা একই কিন্তু, কিন্তু দুই ভাবেই সে ইনপুটটা নিচ্ছে, যে কোনো একটা কন্টেন্ট আসলেও সে লাইক দেয়, কিছু সময় ধরে দেখে, এবং ওই রিলেটেড পেজে তার লাইক আছে, এটা। হ্যাঁ, আমি সেটাই বললাম, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, আমি শেষ করি, গুগলে তো সবসময় আমরা যে শেষ করি ব্রাউজার লগ ইন। বস, হ্যাঁ, শেষটা হ্যাঁ, করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, এরপরে এই ইনফরমেশন গুলোই তো আপনি পান, এটাই তো মানে ফেসবুকে তো এরকমই, জি আর ভাই। কিন্তু কোনো কিছু নয়, এইগুলোই ওকে। এইবার সে বিভিন্ন কম্বিনেশন করে করে তার অডিয়েন্স বানায়। আচ্ছা, গুগলের একটা জিমেল খুলতে আপনি কি কি দেন?
জিমেইল খুলতে আপনি এই জিনিসগুলো দেন, কি দেন, নাম ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, জিমেইলের আইডিটা দেন, আর হচ্ছে কি হলো, কান্ট্রি আর এই জিনিসগুলো। আচ্ছা, এটা কিন্তু এটা হচ্ছে জেনেরিক ইনফরমেশন, জেনেরিক ইনফরমেশন গুলো কিন্তু সবাই ফেসবুকের ক্ষেত্রে, এবং ফেসবুকের ক্ষেত্রে আবার এটাও চিন্তা করে আপনি কোন লোকেশন থেকে, আচ্ছা তারপরে হচ্ছে যে কোন লোকেশন থেকে আপনি হচ্ছে যে ইয়া করেন, মানে পেজটা খুললেন, কোন লোকেশন থেকে আপনি চালান, কি ইন্টারনেট ব্যবহার করেন, আপনার মোবাইল নাম্বার কি, সেটাও কিন্তু গুগল ফেসবুক ট্র্যাক করে, অ্যাজ ওয়েল এজ গুগলও ট্র্যাক করে। আচ্ছা, এরপরে আপনি চেক ইন দেন, সেটাও কিন্তু কি রেগুলার আপনি চেক ইন দেন, সেটাও কিন্তু ও ট্র্যাক করে। এখন গুগল আর ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু সেম, এবং হচ্ছে যে আপনার বয়সটাও সেই জিনিসগুলো সেম। এখন গুগলে গুগলে আপনি আরো কি দেন, আপনার মানে কোন আইপি থেকে বা কোন ইন্টারনেট ইউজ করে কোন মোবাইল নাম্বার, এগুলো কিন্তু ফেসবুকও যেভাবে পাচ্ছে গুগলও সেম ভাবেই কিন্তু পাচ্ছে, একই কথা, কিন্তু খেয়াল করেন বিষয়টা। ফেসবুক দেখে যে আপনি কোনটাতে লাইক দিচ্ছেন, কোনটাতে কমেন্ট করতেছেন, কোনটা শেয়ার দিচ্ছেন। গুগল দেখতেছে কোন জিনিসটাতে আমার বেশি শেয়ার দেওয়া হয়, সরি কোন জিনিসটা দিয়ে বেশি সার্চ দেয়, কোন কন্টেন্টে সে বেশি যাচ্ছে, কোন ধরনের ওয়েবসাইটে। গুগলের কাছে তো সব ওয়েবসাইটের ডেটাই আছে, ইন্ডেক্স করে না সে, তাহলে তার ওয়েবসাইটে থাকবে না। তো কোন ধরনের ওয়েবসাইটে, মানে কোন টপিকের ওয়েবসাইটে, কোন কিওয়ার্ডের ওয়েবসাইটে সে বেশি যাচ্ছে, সেই সেই অনুযায়ী কি সে একটা ইয়া। তার মানে হলো যে আইপি, আইপি না, শুধু আইপি না, মানে কোন আইপি ধরেই না। এরপর একটা জিনিস দেখেন, যে আপনি হচ্ছে যে ধরেন এখন আপনি কোথায় যাবেন, আপনি গুগলের কাছে আরো বেশি ইনফরমেশন থাকতেছে, কিভাবে দেখেন, ধরেন আপনি ঢাকা এখন অফিসে আছেন, আপনি যাবেন কোথায়, আপনি যাবেন হচ্ছে বাসায় আসবেন অফিস থেকে, আপনি প্রথমেই সার্চ দিয়ে ম্যাপে দেখে নিচ্ছেন যে কোন পথ দিয়ে গেলে আমার হচ্ছে জ্যাম কম আছে। আচ্ছা, তারপরে গুগলের কাছে আরো কি ইনফরমেশন, গুগল আরো কিভাবে ইনফরমেশন, আচ্ছা বিভিন্ন গুগল ফর্ম, যেমন হচ্ছে যে আপনি গুগল একটা ফর্ম ফিল আপ করছেন না, আপনি যখন আমার এখানে রেজিস্ট্রেশন করছেন, আপনি একটা গুগল ফর্ম রেজিস্ট্রেশন করছেন না, এই গুগল ফর্ম তো আমার বাপের সম্পত্তি না, এটা কিন্তু গুগলের বাপের সম্পত্তি। আমার ওই ফর্মটা আমার এক্সেস আছে, কিন্তু আমার বাপেরও কিন্তু এক্সেস আছে, মানে আমার গুগলের কিন্তু এক্সেস আছে। কোন টপিকের উপর ওই ফর্মটা ছিল, গুগল অ্যাডস এর উপরে, তার মানে গুগলের কাছে আপনি এই ডেটাতেও ঢুকে গেলেন যে আপনি একজন গুগল অ্যাডস বা পিপিসি অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস এই রিলেটেড ভালোবাসার একটা মানুষ, গুগল এই ডেটাটা কিন্তু অটো পেয়ে গেছে। কিভাবে, এইবার আপনি বলেন, গুগল গুগল ফর্ম ইউজ করে না সারা পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে যারা এজেন্সি তারা বেশি করে, যারা যারা হচ্ছে যে রিসার্চ করতে চায় মার্কেটে। যেমন আমরা কয়েকদিন আগে একটা রিসার্চ করলাম, যে ফর্মটা আমি কিন্তু শেয়ার দিয়েছিলাম, ওই ফর্মে কিন্তু আমাদের হচ্ছে যে ধরেন যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসবো, রাত 3টার সময় আপনার সিগারেট খেতে ইচ্ছা হয়েছে, আপনি আমাদের অর্ডার করবেন, রাত 3টার সময় আপনার দরজায় যে টাক টাক করবে আমার, রাত 3টার সময় আরো অনেক জিনিস দরকার হতে পারে, সেই জিনিসগুলো আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে। রাত 3টার সময় আপনার কফি খাইতে ইচ্ছা হচ্ছে, আপনি আপনার বাসায় দিয়ে আসবে। তো এরকম আমরা একটা সার্ভে করেছিলাম কিসে, করেছিলাম গুগল ফর্মে। এই গুগল ফর্ম কি আমার সম্পত্তি, আপনি যতটুকু ডাটা পাইছেন তার থেকে বেশি ডাটা পাইছে। এখন ধরেন গুগলকে যদি, ধরেন বাংলাদেশে আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবো, ধরেন বাংলাদেশে আমি একটা খুব বড় লেভেল এরিয়া, যে বাংলাদেশে সারা বাংলাদেশে আমি ছড়িয়ে দেব, যার যখন যা কিছু লাগবে 30 মিনিটের ভিতর ডেলিভারি দেবো, এত বড় একটা ইনভেস্ট, তার মানে প্রতি মোড়ে মোড়ে কিন্তু 5 জন করে লোক লাগে, জানেন এটা বটে। এখন এই আদৌ এর একটা ডিমান্ড আছে কিনা, এরকম একটা রিসার্চ আপনি করতে চান, 10টা প্রশ্ন আপনি কিসে, গুগল ফর্মে, মানুষের কাছে তুলে দেন। এই ডেটাটা গুগল যদি ইউএসএ থেকে বাংলাদেশে এসে করতে হতো এই রিসার্চটা, কত টাকা খরচ হতো। কিন্তু গুগল এই ডেটা কিন্তু অটো পেয়ে যাচ্ছে, কিভাবে, ওই যে আরেকটা কোম্পানি এসে করতেছে, সে উপকৃত হলো, পাশাপাশি গুগল ঠিক এই ডেটা পেয়ে গেল, এই ডেটা অ্যানালাইজ করে ওই তাকে ঢুকাই দেবে কে কোন রিলেটেড। আপনি বুঝতে পারছেন, এইরকম কত জায়গা আপনি ফর্ম ফিল আপ করেছেন আপনার ইন্টারেস্ট দিয়ে, আপনি চিন্তা করে দেখেন কত ভাবে সেটা আছে। মানে ইন্টারনেটে যদি 80% ডাটা গুগলে দেয়, তারও বেশি। মানে ফেসবুকে ধরেন, মানে ফেসবুকে আপনার কি, আমি কিন্তু ফেসবুককে কখনো ইয়া করতে চাই না, কারণ আমি ফেসবুকেরও ট্রেনিং আছে এরপর।
ফেসবুকে বাংলাদেশে যদি আপনি কথা চিন্তা করেন, বাংলাদেশের 9 কোটি মোবাইল ফোন ইউজার, সরি মোবাইল ইন্টারনেট ইউজার। এই রিসেন্ট বাংলাদেশে হচ্ছে যে 3.5 কোটি না 2.5 কোটি হচ্ছে ফেসবুক ইউজার। তার মানে এই যে 3.5 কোটি ফেসবুক ইউজার, তার বাইরে যে আরো 5 কোটি লোক, এই 5 কোটি লোক ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। আর ইন্টারনেটে ঘুরে বেড়ানো মানেও সে কি ইসের বাইরে, মানে গুগলের বাইরে? ধরেন যে এই 2.5 কোটি বাদে যে 5.5 কোটি লোক থাকতেছে, সে কিন্তু গুগলের বাইরে না, কিন্তু ফেসবুকের বাইরে। শামীম ভাই, হ্যাঁ বলেন। এটা বুঝতে হওয়ার সাথে সাথেই আমরা যতই আমাদের হচ্ছে যে সিকিউরিটি দেই বা যাই দেই, কিন্তু ওটা তো আমাদের কাছে ওটা সিকিউরিটি, গুগলের কাছে তো ওটা সিকিউরিটি না। গুগল হচ্ছে সবকিছু সেটা নিয়ে নিতে পারে। আর এর এর একটা মানে ওরা হচ্ছে যে মানুষের সাইকোলজিক্যাল জিনিসগুলো যে বোঝে, এর একটা বিষয় হচ্ছে যেমন গুগলের যেমন প্রপার্টি, ইউটিউব তো গুগলেরই প্রপার্টি, তাই না? ইউটিউবে যদি আমি যেমন ওল্ড হিন্দি সং বা ওল্ড বাংলা সং হ্যাঁ লিখে হ্যাঁ সার্চ দেই, যে হ্যাঁ গানটা শুনবো, দেখবেন এরপর অটোমেটিকলি আমাকে হচ্ছে ওই পুরোনো দিনের গানগুলোই হচ্ছে হ্যাঁ হ্যাঁ সাজেস্ট করে। ওটা তো যদি এইভাবে পপ দেখেই গান, করে। হ্যাঁ পপ শুনি বা র্যাপ, হ্যাঁ র্যাপ হ্যাঁ যে গানগুলো আছে হ্যাঁ ওইগুলো হ্যাঁ শুনি, আমাকে হ্যাঁ হচ্ছে অটোমেটিকলি দেখবেন ওই ওই রিলেটেড হ্যাঁ হ্যাঁ, গানগুলোই এটা তো সাজেস্ট। স্বাভাবিক, এটা তো তো স্বাভাবিক। ওদের অ্যালগোরিদমটাই হচ্ছে এরকম করা, যে এই লোক যদি এইটা চায় তাহলে তাহলে এই জিনিসগুলো দাও। না না না, মানে সেটা ডিফারেন্ট কেস। মানে আমরা ওইটা নিয়ে কথা বলতেছি না, আমরা আপনার পয়েন্টে থাকি যে কিভাবে ডেটা পাচ্ছে গুগল এভাবে। তো আপনি এইরকম একবার চিন্তা করে দেখেন, দেখবেন ডিজিটাল জ্যোতিষী নামে একটা ইয়ে আসবে। এটা ডিজিটাল জ্যোতিষ, বা হয়তো এর ইংরেজি কি আমি জানি না, জ্যোতিষী, ডিজিটাল জ্যোতিষ। এইটার হচ্ছে যে দেখবেন যে গুগল একটা কোনো না কোনো একটা টুলস নিয়ে চলে আসে। আচ্ছা দেখেন, এবার আপনি আরো মজার কথা তো বলিনি। গুগলের আপনি শুধুমাত্র কি ইউজ করেন, মানে যে গুগল অ্যাডস ইউজ করতে হলে টাকা দিতে হয়, অ্যাকাউন্ট খোলা কিন্তু ফ্রি, কিন্তু ইউজ করতে হলে টাকা। আর হচ্ছে ওদের যে কর্পোরেট মেল গুলো আছে সেগুলো $6 $12 নেয় এন্টারপ্রাইজ গুলো এসে। আর বাদ বাকি সব কি, সব ফ্রি। তাহলে আপনার এভরিথিং কি সে ট্র্যাক করতেছে না? আচ্ছা এখন আপনি বলতে পারেন যে ভাই এই জিনিসটা আমার ম্যাপে আমি কোথা থেকে কোথায় আসলাম এটা ট্র্যাক করে গুগলে লাভ কি? ওরে ভাই, তারা তো বিগ ডেটা অ্যানালাইসিস করে। তার একটা ডেটা না, সারাদিন সকালবেলা ঘুম থেকে আপনি উঠলেন, উঠেই হচ্ছে যে আপনি প্রথম আলোয় গেলেন, ভালো কথা। প্রথম আলো আপনি ডিরেক্ট অ্যাপেও যেতে পারেন, প্রথম আলো এসেও যেতে পারেন, খুব ভালো কথা। এরপর আপনি কি করলেন, এসে হচ্ছে আপনি সার্চ দিলেন, আপনি অফিসে যাবেন, অফিসে এসে সার্চ দিলেন কি, ম্যাপে সার্চ দিলেন কোন দিক থেকে জ্যাম নেই, ওকে ভালো কথা, এইদিকে আজ জ্যাম নেই। তারপরে আপনি কি করলেন, তারপরে আপনি একটা পাঠাও, আজকে এদিকে দিয়ে বেশি জ্যাম, তাহলে ঠিক আছে একটু ঘুরে যেতে হবে, সময়ও নেই, আমি একটা পাঠাও নি, পাঠাও, যেখানেও একটা ম্যাপে মারলেন, ম্যাপে। এরপরে আপনি ওখানে যে আপনি অফিসের যত কিছু কাজ করতেছেন, আপনি আপনার অফিসে বসে কোনো ফাইল নিয়ে কাজ করবেন, সেটা ধরেন একটা সিএমএস সফটওয়্যার, সিএমএস, আপনি কিন্তু সেটা দিয়ে সেটা লিখে ধরেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, সে কিন্তু প্রথমে যে কুইক বুক নিয়ে, কুইক বুকে একটা প্রবলেম পড়ে গেছে, কি করলো, এই কুইক বুকে আমি এটাকে কেসটা করতে পারতেছি না, ঠিক আছে মারো, গুগলে সার্চ মারলো, সে প্রবলেমটা সলভ করলো, গুগলের কাছে ডেটা চলে গেল না। এরপরে সে এক্সেলে কাজ করতেছে, এক্সেলে একটু প্রবলেম আছে, কি রে এক্সেলে এটাই, গুগলে সার্চ মারো পেলো। এরপরে ইউটিউবে যে সেম জিনিসটা দিয়ে সার্চ দিচ্ছে, কি রে এক্সেল এটা কিভাবে করে, আমি গুগল এর পারি না, দেখি গুগল একটু সার্চ দিই তো শামিমের ভিডিও পাইছি। মানে এইভাবে করতে করতে এরপরে কি, ফোন দিয়ে ভাবি বললো যে কালকে ওইটা নিয়ে এসো, আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় ডিম আনতে হয়, কোথায় ডিম পাওয়া যায়, ঠিক আছে সার্চ দিই, ডিম পেয়ে গেলেন, চাল ডাল কিনে ফেললেন। মানে এইবার বউ আবার কি বলছে, এই সামনে ঈদ আসতেছে, আমার জন্য কিন্তু একটা ভালো ইয়া দিতে হবে, জামদানি নিয়ে এসো, ঠিক আছে দেখি অনলাইনে কে কে জামদানি বেচতেছে, দিলেন একটা সার্চ গুগল। মানে এইবার এই যে একটা মানুষের 24 ঘন্টার ডেটা জড়ো করলো, এই ডেটা জড়ো করা মানে হলো, এইবার হচ্ছে যে গুগল কি করবে, গুগল তার কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, সে ডেটাগুলো অ্যানালাইসিস করবে, দ্যাট ইজ কল্ড বিগ ডেটা অ্যানালাইসিস। এই ডেটাগুলো অ্যানালাইসিস করে করে আপনাকে একটা স্পেসিফাইড করবে যে এই ভদ্রলোক এই করে। হ্যাঁ, ইভেন গুগল আপনাকে হয়তো আরো কিছুদিন পরে যে সার্ভিস গুলো আনবে কিনা আমি জানি না, যেহেতু এটার ব্যাপার আছে, আপনি বইয়ের কাছে কতদিন বকা খান সেটা গুগল আপনাকে বলে দেবে। সেই জিনিস আছে, কথাটা কি বোঝা গেছে ভাই? আমি জাস্ট একটু হিন্টস দিলাম যে কিভাবে ডেটা নিতে পারে। এবার আপনি বসে চিন্তা করে লাস্ট দিন, মানে আমার হচ্ছে যে গত ক্লাসে হচ্ছে যে এটাও একটা মানে নেক্সট হচ্ছে যে নেক্সট ক্লাসে আমি একটু ডিসকাস করবো, ইভেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ হোমওয়ার্ক,
যে গুগলের কাছে আপনি লাস্ট 1 মান্থে কি কি ডেটা দিচ্ছেন, বা লাস্ট উইকে আপনি কি কি ডেটা দিচ্ছেন, কি কি ভাবে, কেন 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 আপনার, মানে কিসের কারণে আপনাকে গুগলের কাছে যাওয়া লেগেছে। যে কারণে আপনি গুগলের কাছে গিয়েছেন, সেই কোনো কারণে ওর কাছে যাওয়া মানে আপনি আসলে আপনার ইনফরমেশনটা তার কাছে দিয়ে আসছেন। এবং আসসালামু আলাইকুম শামীম ভাই। হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো এখানে অ্যাফিনিটিতে যদি আমার যে জিনিসটা আমি চাচ্ছি ওটা আসলে এখানে নাই, কি সেটা দেন কি করব? বলেন। কি নাই আপনার? নাই এমন কোনো জিনিস নাই। হিজরা বাদে সবাইকে টার্গেট করা যাবে, আপনি বলেন। না না, এখানে ব্যাংকিং এন্ড ফিনান্স মানে আর অন্যান্য যেসব ক্যাটাগরি গুলো ভাই আপনি আপনার টার্গেট দেওয়া আছে, আমি বলেন। একটু দেখি। মানে আমি বলছি যে হিজরা বাদে বাংলাদেশে কত হিজরা আছে? 17 লাখ না 17,000, মানে গভর্নমেন্টের হিসাবে আছে 5-10 লাখ। এই 5-10 লাখ মানুষ বাদে সবাইকে টার্গেট করা যাবে, আপনি বলেন। আচ্ছা, তাহলে তো জিনিসটা দেখতে হবে, এত কঠিন ভাবে। আপনি এভাবে না হয় আরেক ভাবে পারবেন। আচ্ছা শামীম ভাই, হিজড়াকে কেন করা যাবে না? হিজরাদের মানে হিজরাদের হচ্ছে যে না, হিজড়ারা কি ফেসবুক ইউজ করে না? ফেসবুক কি ফেসবুক ইউজ করলে তো পারবেনই না, বরং গুগল দিয়ে পারবেন। ফেসবুক হলে তো আপনি পারবেনই না, কারণ ফেসবুকে কখনোই তো ওরা বলে না যে আপনি যেমন মেল না ফিমেল বলে দেন, ওকে বলে রেদার নট টু সে না কি যেন একটা কথা আছে না, ও কিন্তু ছেলে অথবা মেয়ে হিসেবে দেয়। কিন্তু গুগলে আপনি পারবেন কিভাবে জানেন? গুগলে পারবেন যে কিওয়ার্ড লিখে সার্চ দেয়। আমি বলি আপনাকে, এখন কিন্তু ব্যাংকে কিন্তু আপনার হিজড়াদের জন্য আলাদা অ্যাকাউন্ট মেইনটেইন হয়, এবং ভাই, কোনো থার্ড সমস্যা জেন্ডার বলে কিন্তু একটা আলাদা তৈরি হয়েছে ব্যাংকিং সফটওয়্যারে। না আমি বলছি যে বুঝতে ধরেন, পারছেন? না না আমি বলছি, আমি বলি ধরেন গুগলে আমরা টার্গেট এই যে এখন করতেছি অ্যাফিনিটি ওয়াইজ। গুগলে কিন্তু আমরা এর আগে শিখলাম কি কিওয়ার্ড ওয়াইজ, যে ওই ভদ্রলোক হিজড়া না মেল না ফেল না থার্ড জেনারেশন না ফোর্থ জেনারেশন সেটা আমার জানা বিষয় না, সে কি লিখে সার্চ দিচ্ছে ওই লোকরে আমি চাই। তো একজন হিজড়া যদি সার্চ দেয় আইফোন 11X প্রো না কি যেন ম্যাক্স প্রো এটা লিখে, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি। কিন্তু ফেসবুকে তো এটা পাবেন না। ফেসবুকে টার্গেট করবেন কিভাবে? আছে কি মেল ফিমেল, ওই যে রেদার নট টু সে কি যেন এরকম একটা কথা আছে, অথবা হচ্ছে যে ওইটা তো নাই, তাই না? সো কিভাবে টার্গেট করবেন? আর কোন একটা হিজড়া যদি এটা করতে যায় তাহলে সে অবশ্যই ফিমেল দিয়ে রাখছে, কারণ হিজড়া কিন্তু অনেকটা ফিমেল। তারা কি করবে? তারা হয়তো ওইটা কখনোই বলবে না, কিন্তু তারা কিন্তু মনেই বলবে যে সে ফিমেল। তার মানে এখন যদি আপনি হিজড়া টার্গেট করে ফিমেল টার্গেট করেন, তাহলে আমি যদি ধরি 3.5 কোটি ধরেন যে 60% ধরেন যদি সরি 40% কত হয়, এত মানুষকে অ্যাড দেখালে এই আপনি 9 লাখ লোককে পাবেন। তাতে আপনার কষ্ট কত? আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? শামীম ভাই, আরেকটা কথা, হুম। আপনি ওটা তো বুঝছি, ধরেন যে লোক সারা জীবন চায়নাতেই থাকছে, বাংলাদেশে আসছে নতুন, এসে টার্গেট করছে, তার কোনো ডাটা কিন্তু গুগলের কাছে নাই, কারণ গুগল চায়নাতে চলে না। কেমনে বের করবে? আচ্ছা আচ্ছা, সে কত বছর বয়সে ভাই গুগল এসে গেছে, চায়না গেছে? হ্যাঁ, ধরেন সে হওয়ার পর থেকে পুরাই চায়নাতে ছিল, কোন বাংলাদেশে আসছে হয়তো একবার দুইবার, কিন্তু কিছু ব্যবহার করে নাই, আবার আসছে এখন বাংলাদেশে বিজনেস করবে। হ্যাঁ, তার তার কোনো মানে কোনো কিন্তু গুগল। ওকে ফাইন, আপনার প্রশ্নে আমি আনসার দেবো বেশ কয়েকভাবে, 3-4 ভাবে প্রশ্নের আনসার দিতে পারি। তারপর আমি দিচ্ছি একটা। আপনি ধরেন চায়নাতে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে ভাইডু না কি জানি এরকম। বাইদু আচ্ছা ফরগেট ইট, ভাইডু আচ্ছা ফরগেট ইট ভুলে যান ভাই। আমি ধরলাম যে একটা মানুষ চায়না জন্ম হয়েছে, কথা বুঝতে পারছেন? চায়নায় গুগল চলে না। সে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে মানে অ্যাডাল্ট হয়েছে, ধরেন 25 বছর বয়সে বাংলাদেশে আসছে, এইবার সে বাংলাদেশে এসে ব্যবসা করে। এই তো আপনার প্রশ্ন, এটাই আপনার প্রশ্ন না? জি জি, এখানে এসে যখন ব্যবসা করবে তার কিন্তু কোনো ডাটা গুগলের কাছে নাই। ও হ্যাঁ হ্যাঁ, ফাইন।
তো তারে কিন্তু গুগলে হ্যাঁ। কোনো কিছুই দেখাইতে পারতেছে ভাই না। আপনি কে বলছিলেন ভাই, আপনার নামটা বলেন? আমার নাম মাসুদ, ওই যে আমি ওকে, হ্যাঁ 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 মাসুদ ভাই। ভাই এবার এই আমি মাসুদ ডাটাগুলো ভাই বলি। দরকার হইলে এই না, ডাটাগুলো শোনেন, নেওয়া কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই, answer দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, প্রথম আনসার হলো আপনার, প্রথম আনসার হলো আপনার যে মানুষ বাংলাদেশ থেকে এই রকম, মানে বাংলাদেশ থেকে, সরি চায়না থেকে বাংলাদেশে এসে যে কোনোদিন, মানে চায়নার এমন একটা মানুষ যে কোনোদিন বাংলাদেশে আসেনি, সে এখন বাংলাদেশে আসছে, তাকে আপনি কিভাবে টার্গেট করবেন? এই রকম মানুষ বাংলাদেশে কতজন আসে? আচ্ছা, এখন সরকারি হিসেবে কিন্তু 30,000 প্লাস চাইনিজ বাংলাদেশে কাজ করে, যারা বড় হওয়ার কথা। 30,000 প্লাস কাজ করার কতজন আসে? সে তো 2 দিন থাকলে আমি তার ধরে ফেলতে পারতেছি, সেটা বুঝাই না। এরকম কতজন আছে? আসলে একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু কল দিয়ে আপনি বলছি আনসার। আমরা 30,000 যদি টার্গেট করতে পারি তাও তো ভালো খেলা। হ্যাঁ, এখন ভাই, আচ্ছা, সো প্রথম প্রশ্ন হলো, প্রথম আনসার হলো, ভাই কই গেল, আছেন সবাই? আসছে। হ্যাঁ, প্রথম আনসার হলো ভাই, এই মানুষগুলো খুব বেশি না। সো তাদেরকে টার্গেট করে যদি আপনি বিজনেস করেন, আপনার বিজনেস টিকবে না, নাম্বার 1।
বিজনেস করতে যাওয়া ঠিক হবে। নাম্বার 2, সে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে বাংলাদেশে এসে তাকে আবার বাই দিতে চলবে না। তাই কিন্তু উবারে উঠতে হবে, পাঠাতে উঠতে হবে, ওই সেই গুগল ম্যাপে যেতে হবে। তাকে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দিতে হবে, এখানেই দিতে হবে। আলটিমেটলি যদিও সে বাইদুও দিতে পারে, কোনো সমস্যা নেই, বাইদু দিতে পারে। এখানকার চাইনিজরা যারা বিভিন্ন প্রজেক্টে হ্যাঁ, কাজ ওরা করে বাইদুতে এবং সার্চ নেটে দেয়, কাজ হ্যাঁ। করে, ওরা কিন্তু বাইদু হ্যাঁ। ইসি এগুলি ব্যবহার করে, গুগল ব্যবহার করে না। হুম। ওরা ওদের সব নিজস্ব যেগুলো চায়নাতে হ্যাঁ। ব্যবহার করে ওগুলোই হ্যাঁ, ওইটাই আর কি, ওইটাই আর কি। সো ওদেরকে আমরা হয়তো এইভাবে টার্গেট করতে পারবো না, এবং সেই পার্সেন্টেজ এই তো কমাতে যাবে না। বড় কোনো এদেরকে কিন্তু টার্গেট করার সুযোগ নাই তাই গুগল। টার্গেট করার সুযোগ কি করে আমি বলি, না, আরো আছে। আমি একটু বলি। আপনি মোবাইল ফোন শোনেন, ধরে টার্গেট করেন। চায়নার অধিকাংশ মানুষই হচ্ছে আইফোন ইউজ করে, অনেক হ্যাঁ। পরিমাণে হ্যাঁ। মানে আইফোনের একটা বড় মার্কেট প্লেস হচ্ছে চায়না। হুম। তো আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে ওইখান থেকে যে ডাটাগুলো আইফোন পাচ্ছে ওই ডাটাগুলো যেহেতু ওই ডাটাগুলো হচ্ছে গুগল আইফোনের কাছ থেকে নিয়ে নিতে পারে। এবং চায়নায় প্রচুর পরিমাণে উইন্ডোজের কোম্পানিটা কোথায়, উইন্ডোজের কোম্পানি টোটাল মেইন এটা হচ্ছে আপনার আমেরিকায়। তো ওইখানে যে ডাটাগুলো উইন্ডোজের মাধ্যমে যে ডাটাগুলো আপনি উইন্ডোজ ইনস্টল করার সময় দেন, ওই ডাটাটাই হচ্ছে ওইখান থেকে গুগল নিয়ে নিতে পারে। তো চায়নার মানুষদেরকেও টার্গেট করে ডাটা নেওয়া সম্ভব। না 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 না, চায়নার ভাবে ওটা কথা ঠিক আছে, কথা ঠিক আছে, ধরেন যে কথা ঠিক আছে। এখন আপনি ধরেন যে এতে একটু খরচ বেশি হতে পারে। যেমন আইফোন ইউজার, আমি চাচ্ছি যে চায়না থেকে বাংলাদেশে আসছে যারা আইফোন ইউজ করে তাদের সাথে, কিন্তু আমার আইফোন ইউজার আমিও আছি, টার্গেট করা যাবে না তা না, কিন্তু একটু খরচ বেড়ে যেতে পারে। কথাটা বুঝতে পারছেন? এই আর কি, আদারওয়াইজ কিছু না। এরপরে বলেন। দেশ থেকে বাংলাদেশে এসে স্টে করতেছে এরকম কাউকে কি পাবো? হ্যাঁ, অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে এসে স্টে করতে ওদের কথা আপনি এসেই পেয়ে যাচ্ছেন। কিভাবে? আপনি প্রোডাক্ট বলেন, একটা প্রোডাক্ট বলেন, ওদেরকে আপনি অনেক ভাবে পাবেন, আপনি এই জিনিসগুলো দেখতে মানে অনেক ভাবে পাবেন। অন্য দেশ থেকে এই দেশে এসে বিজনেস করতেছে, আপনি ওইভাবে চিন্তা না করে চিন্তা করেন যে অন্য দেশ থেকে এই দেশে এসে বিজনেস করতেছে, আপনি তার কাছে কি প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনার আরো সুবিধা হবে ইয়া করা। আমি গার্মেন্টস বিক্রি করবো। তাইলে তো কত কিছুই আছে, এই যে লাক্সারি শপার, ভ্যালু শপার। চায়নার মানুষ যখন বাইডুতে কিছু খুঁজে না পায় তখন এসে গুগলেই সার্চ দেয়। না, বিষয়টা তা না, বিষয়টা না, উনি বলছেন না না না, মানে বাইদুতে ওখানে চলে, সমস্যা নেই, কিন্তু এর মানে এই নয় যে তাকে টার্গেট করা যাবে না। তাকে টার্গেট করতে আমার একটু খরচ বেশি বেড়ে যেতে পারে। আমি যখন ওকে আগে মানে আমি যখন ডিরেক্ট বলতেছি যে সে একজন কফি শপে রেগুলার যায়, এটা গুগলের কাছে নেই, কিন্তু তাকে আমি করতেছি ওই যে বললাম আইফোন ইউজ করে, ভালো কথা, বা তারা চাইনিজ জিনিস পছন্দ করে, মানে সে তো আইফোন ইউজ করে। আচ্ছা, আইফোন যদি ইউজ করে, আপনার আইফোন ইউজ করলে তো তাকে আপনি ধরতে পারবেন না। আইফোন ইউজ করলে তাকে আপনি কিভাবে ধরবেন? আইফোনের ডাটা যে ডাটাগুলো সে করে সেটা ডাটাগুলো হচ্ছে আইফোনের কাছে থাকে না, আইফোনের কাছ থেকে হচ্ছে গুগলের যদি দরকার হয় আইফোনের কাছ থেকে হচ্ছে ওই না ডাটাগুলো না নিয়ে না না না, কিনে এইটা হচ্ছে আপনি অফিসিয়ালি বলতে পারেন না, কারণ কোনো কোম্পানির ডেটা দেয় না। ওরা ভিতরে ভিতরে কি করে সেটা আমরা নাই বললাম, কিন্তু ওইটা আপনি অফিসিয়ালি বলতে পারবেন না। অফিসিয়ালি সেটা তো বলা যাবে না, ঠিক আছে, অফিসিয়ালি বলা যাবে না। কিন্তু এর আগে একটা কেস হয়েছিল জানেন, ঠিকই হয়। এর আগে একটা কেস হয়েছিল। তারপরে যে বলেন, চায়নার মানুষ কিন্তু হচ্ছে যে ই কমার্স যে বড় যে আলিবাবা ছাড়াও হচ্ছে আপনার ইবে বা অ্যামাজন থেকেও কিন্তু প্রোডাক্ট কেনে। তো ওইখান থেকেও তো তাদেরকে ই করা যায়, মানে তাদেরকে টার্গেট করা আমি যায়। ধরে নিলাম যে চাইনার এই মানুষটা কোনোদিনও গুগল ব্যবহার করবে, তো তাকে আমরা পারবো না, এটা স্বাভাবিক ঘটনা। আর 2 নম্বর বিষয় হলো যে এইরকম লোক হচ্ছে খুব কম,
এই কম মানুষকে টার্গেট করে ভাই আপনি বিজনেস করবেন কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এটা আপনি কিভাবে সাস্টেইন করবেন আমাকে সেটা বলেন। আচ্ছা, ধরেন আপনি চাইনিজদের একটা প্রিয় খাবার সেল করতেছেন, হুম। তো এটার জন্য মানে আপনি চাইনিজদেরই টার্গেট করতে হবে নিঃসন্দেহে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে চাইনিজ 100%। যারা বাংলাদেশে আছে ওদেরকে টার্গেট করতে হবে, হুম, তো স্বাভাবিক। ওরা তো কেউ ইউজই করে না। আর যারা বলছেন যে এই আইফোন থেকে ডাটা নেবে, এটা কিভাবে নেবে? আইফোনে তো না, না, নিজস্ব না, এটা ব্রাউজার আছে, অফিসিয়ালি আমরা সবকিছু বলতে আছে, পারবো ওরা না ভাই। গুগল থেকে ডাটা নেয় নাকি? গুগলের না, সাথে না, তো সম্পর্কই নেই। অফিসিয়ালি আমরা এটা বলতেও পারবো না, নিতেও পারে। সবাই বলে যে আমরা ডাটা সেল করি না, কিন্তু তলে তলে আসলে সবাই ডাটা সেল করে। বুঝতে পারছেন? কিন্তু এই কথা আমি অফিসিয়ালি কখনোই বলতে পারবো না। অফিসিয়ালি ওদের খাতা কলমে কোনো পাবলিক ইনফরমেশন এটা নেই, বরং এটা আপনি বলতেও পারবেন না। এটা বলাও ঠিক হবে না। এটা তাহলে আমি তো ঠিক কিভাবে? হ্যাঁ, ঠিক আছে, এটা অনেক বড় ব্যবসা বিভিন্ন প্রতিষ্ঠানের। সেটাই আর কি। কিন্তু আমরা যেটা জানি ওটার মধ্যে বলতেছি আর কি। হ্যাঁ, ওইটাই। না, 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 আমি আপনার পক্ষে কথা বলতেছি যে একজন আরেকজনের কাছে ডাটা সেল করে কি না করে এটা কোনো অফিসিয়াল কথা না, এটা আমরা বলতে পারবো না। তাহলে আমি কিভাবে টার্গেট করবো এই চাইনিজ লোক? এটাই তো আপনার প্রশ্ন। আপনি একটা খাবার সেল করেন, চাইনিজদের খুব প্রিয়, যে কখনো গুগল ইউজই করে, তাহলে আমি কি করব? কোনো হ্যাঁ, সমস্যা নেই। সেটাই। সেটা তার মানে গুগল দিয়ে তাকে টার্গেট করা যাবে না, তাকে বাইদু অ্যাডে যেতে হবে। বাইদুর তো একটা মার্কেট দখল আছে, আছে না? হ্যাঁ, আচ্ছা তাহলে আছে। তখন আমরা বাইদু অ্যাডে চলে যাব, কোনো সমস্যা নেই। এই জন্য তো বিভিন্ন চ্যানেল আপনাকে হচ্ছে যে এই জন্য যে আপনি কাকে টার্গেট করছেন ওইভাবে চিন্তা করে আপনি কি প্রোডাক্টটা সেল করেন প্রথমে ক্রাইটেরিয়া করেন। এইবার আপনি কাদেরকে চান, তাদেরকে গুগল অ্যাড দিয়ে না করা যায়, ফেসবুক দিয়ে না করা যায়, আরেকটা দিয়ে করা যাবে। সে যেহেতু অনলাইনে আছে তাকে কোনো না কোনো ভাবে পাওয়াই যাবে ভাই, ঠিক না? বাট এটা হুম। একটা চিন্তা হতে পারে যে কিভাবে তাহলে আমি তাকে পাবো, সে আর কি ইউজ করে। ধরেন বাংলাদেশে এসে করে সে কি আর কোনো কিছু ইউজ করে না? একটা চাইনিজ ভদ্রলোক বাংলাদেশে দীর্ঘদিন ধরে আছে, সে কি অনলাইনে শুধু বাইদু বাইদু বাইদু, ইজি, উইচ্যাট, আরো কি কি যেন হ্যাঁ, আছে ওটা। এইগুলো বাদে কি আর সে কিছুই করে না? হ্যাঁ, এই যে চাইনিজদের কাছে প্রোডাক্ট ওদের একটা আলাদাই আছে, ওখানে সেলসম্যানও চাইনিজ শুনে। আচ্ছা, আচ্ছা, দ্যাট বুঝতে মিনস এই পারছি। এলাকায় মোটামুটি আহ, মানে ভালো চাইনিজ বিদ্যমান আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, চাইনিজরা কি উবারও ইউজ করে না? উবার তো গুগল ম্যাপ দিয়ে চলে, ওদের সব গুগলের রকম তো। ডেটাই আছে গুগলের কাছে, বাইরে করা যায় কিভাবে সেটা নেই। হ্যাঁ, 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 যেমন এটা 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 পয়েন্ট হতে পারে। আস্তে করা ইউজ করতেছে। আর যারা এখানে আছে, যারা বাংলাদেশে আসে, তো তারা লং টাইম যাবত আছে এবং অনেকে শর্ট টাইমের জন্য আসে এবং দে আর ডুইং বিজনেস ইন বাংলাদেশ খুব ভালোভাবে। তো তারা কি কিছু ইউজ করে না? তারা কি গুগলের কাছে যেতেই হয় না? ওকে শামীম ভাই, ওকে আমার না না, অ্যাটলিস্ট ঠিক তো আছে। উবার তো ইউজ করে, উবারও তো ইউজ করে না হ্যাঁ, তারা করতে পারে। খাবার দাবার অর্ডারের জন্য। বাংলাদেশে যে অ্যাপস গুলো সেগুলো কি একদম ইউজ করে না? তারা কি রিসার্চ করে না? একটা দেশে যখন থাকে তারা অবশ্যই তারা রিসার্চ করে। তারা চায়না থেকে যখন যে দেশে যাবে ওই দেশের কালচার, ওই দেশের যা যা আছে, অ্যাপ ট্যাপ কি ইউজ করে না করে সবকিছু জেনে শুনে বুঝেই ওইভাবেই বের হয়। আরে হতে পারে, ধরেন যে চাইনিজরা কিন্তু ভিপিএনও ইউজ করে ভাই। কারণ আমার আমি যেমন চায়নাতে থাকলে আমি যেমন চাবো যে একটু আইফোনের সিরিটাই বা আমার আইফোনের যে সিরি আছে যে ওইটা আমি চাবো যে আমি এখানে বসে যদি আমার অন্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউজ করতে পারি কিনা। তো ওরাও কিন্তু চায় যে এই যে গুগলের অন্য যে ফেসবুকের অন্য যে বিষয়গুলো সুবিধা আছে এগুলো নেওয়ার জন্য ওরা হচ্ছে দেশের নাগরিকরা ওরা হচ্ছে যে ভিপিএন ইউজ করে। তো ভিপিএন ইউজ করলে তো ডাটাটা সোজাসুজি চলে যাচ্ছে আমেরিকায়। আরে ভাই, ওরাও সবকিছু ইউজ করে। আপনি যখন আলিবাবা থেকে কোনো কিছু কিনবেন তখন দেখবেন যে শুধু আচ্ছা, ওরা কি গুগল ম্যাপ ব্যবহার করে এখানে না? হোয়াটসঅ্যাপ, স্কাইপ এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। মানে ওরা যদি থার্ড পার্টি ডাটা ইউজ না করতো তাহলে কিন্তু আপনার ওরা এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না? অ্যান্ড্রয়েড ফোনের ভিতর হচ্ছে তো অটোমেটিক একটা জিমেইল আইডি দিতে হয়, এটা তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে তো সবই পাওয়া গেল। যদি ওরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে
এবং তাকে যদি প্লে স্টোরে লগ ইন করতে হয় তাহলে তো একটা জিমেল আইডি দিতেই হবে, হবে না ভাই? চাইনিজ ফোন ইউজাররা জিমেল আইডি দিয়ে ইয়ে করে না, তাই নাকি? অ্যান্ড্রয়েড ইউজ করে না। ওকে ওকে, তারা কি দিয়ে করে? ভাই, ওদের এমআইয়ের যে চাইনিজ রুম গুলো সেগুলো কি আপনি জিমেল ছাড়া ইউজ করতে পারবেন? ওরা জিমেল ছাড়াই ইউজ করে ওদের এরিয়াতে, ওখানে না না, জিমেল ইউজ করা যায় না। এমআই যে চাইনিজ যে ভেরিয়েন্ট সেট গুলো মানে সরাসরি চায়না থেকে আসে, মানে অনেক ইম্পোর্টাররা যে নিয়ে আসে বা হাতে হাতে যে নিয়ে আসে, এই ফোনগুলো কখনো ইউজ করে? চাইনিজ ভার্সন না, ওটা তো চাইনিজ ভার্সন। ও না না না, হ্যাঁ আচ্ছা, অবশ্যই অবশ্যই চাইনিজ ভার্সন। আপনার ইন্টারন্যাশনাল ভার্সন না, ওটা ইংলিশে করা। চাইনিজদের পুরো ফোনটাই চাইনিজ থাকে, ম্যাক্সিমাম ইংলিশ থাকেই না ওটাতে। না ওটা তো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করেই নিতে পারেন। ওদের একটা সিস্টেম আছে আলাদা, কিন্তু ওরা হতে যখন পারে। বাইরে ফোন ইম্পোর্ট করে তখন হচ্ছে যে এক্সপোর্ট করে, তখন হচ্ছে যে ওরা এই মানে গুগলের জন্য বা এই যে গুগল প্লে স্টোর এগুলো দিয়ে দেয়। বুঝতে পারছি, হতে পারে হতে পারে। চায়নাদের জন্য অবশ্য অন্য একটা সিস্টেম আছে। আমি একমত তাছাড়াও ওরা আসে আর কি, ডাটা পাওয়া যায়। না মানে ডাটা আমি ওইটা বলছিলাম, ধরেন যে যদি না পাই তাহলে আমরা গুগল দিয়ে টার্গেট করতে পারবো না, যদি না পাই আমরা ফেসবুক দিয়ে টার্গেট করতে পারবো না, যদি না পাই তাহলে ওরা যেখানে আছে সেটা দিয়ে আমরা টার্গেট করতে হবে, কোনো উপায় নাই তো। না না, এটাই আসলে ইনপুট না থাকলে আউটপুটটা কিভাবে আসবে, মেন কথা এটাই। আমি ওইটাই জানতে চাইছি আর না কিছু না, না। আপনি তো ভ্যালিড প্রশ্ন করেছেন, তাতে কোনো সন্দেহ নেই, এবং আমরা অনেক ইনসাইট জানলাম। না এইটাই যে ইনপুটটা না থাকলে, যেমন ইনপুটটা হচ্ছে কি, যে গুগল কোনোভাবে কানেক্ট হইতে হবে এর ধরার জন্য, তো বটে। তারপরে সবাই এর পাবে, কিন্তু সব অ্যাড সব পাবে, কিন্তু গুগল যদি কোনোভাবে কানেক্ট করতে পারে তাহলে এই লোক আউট অফ, মানে এই লোক কবরের তলে আছে ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, জাস্ট লাস্ট একটা ইনফরমেশন, না হইতেই পারে। লাস্ট একটা ইনফরমেশন, google.cn অ্যালেক্সা র্যাঙ্কিং এ 29, google.cn অ্যালেক্সা র্যাঙ্কিং এ ওদের পজিশন 29। তার মানে ওরা গুগল ইউজ করে, গুগল সার্ভিস ইউজ করে। এত বড় একটা দেশ VPN দিয়ে তো অনেক কিছু ইউজ করে ভাইজান, ওইটা না আমি বলতেছি। রাষ্ট্রীয়ভাবে গুগল ওরা কিন্তু ইয়েও ব্যবহার করে, মানে ফেসবুকও ব্যবহার করে, মানে চায়না চাইনিজ হ্যাঁ জি 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 চায়না। VPN তো XYZ যে কোনো একটা কান্ট্রি নিতে পারে, বাট এটা সিএন স্পেসিফিক বলাই আছে। জি শামীম ভাই, চায়নার আজকে অপারেশন করে ফেললাম রে ভাই আমরা। না এটা ভালো হয়েছে তো, দ্যাট ইজ গুড। আচ্ছা এখন ভাই তাহলে আমরা যেটা ছিলাম আর কি, হ্যাঁ যাই হোক অনেক ইনসাইট এগুলো ডিসকাস হবে এবং আচ্ছা আমরা আগে যাই, হ্যাঁ আগে দিকে যাই। না না, এখন যে প্রশ্নটা আপনি করছেন না এবং যেটা নিয়ে আমরা করলাম, এটা সম্পূর্ণরূপে ফ্রুটফুল ছিল, কারণ আজকে আমরা তো একটা অডিয়েন্স টার্গেটিং নিয়ে কথা বলতেছি। সো এইরকম আরো 4-5টা পয়েন্ট হলে আমরা কিন্তু ডিসকাস করতে পারি। ভালো, গুড, ভেরি গুড, এটা ঠিক আছে। যেটা আজকে আমাদের ক্লাস কি, কিভাবে আমরা অমুককে টার্গেট করতে হয়, কিভাবে আমরা, এখন ধরেন যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করতে চাই আর দেখাতে চাই, তাকে আমি কিভাবে করতে পারি গুগলে, মানে পয়েন্টটা তো এটা, তাই না? অথবা ধরেন যে সারা পৃথিবীতে দেশ কয় 232টা দেশের প্রধানমন্ত্রীদের জন্য আমি একটা প্রোডাক্ট তৈরি করি, এই প্রোডাক্ট কারণ এই 232 জন মানুষের জন্য, তার কাছে আমি অ্যাডভার্টাইজিং কি করি, ডিজিটাল মার্কেটিং দিয়ে তার সাথে আমার অ্যাডভার্টাইজিং করলে হবে? বলেন, এই সেল কোনোদিন আনা যাবে? সারা পৃথিবীতে যতজন প্রেসিডেন্ট আছে, ধরেন যে গত 5 বছরে যতজন প্রেসিডেন্ট ছিল, বর্তমানে যারা প্রেসিডেন্ট আছে, মানে সাবেক আর বর্তমানে এরকমই তো, মানে প্রাক্তন আর সাবেক এরকম যে ব্যাপার স্যাপার আছে, এদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি মার্কেটে। ধরেন যে প্রোডাক্টের দাম, ধরেন এক একটা প্রোডাক্টের দাম 30 লাখ, 40 লাখ, 50 লাখ ডলার, কোনো সমস্যা নেই, যেহেতু হাই প্রোফাইল মানুষ। এদের জন্য এদেরকে আমি কিভাবে টার্গেট করব? এটা কি ডিজিটালি সম্ভব? এবং ডিজিটালি হলে সেটা কি বিক্রি করা সম্ভব কিনা, এইভাবে চিন্তা করতে হবে। সো দ্যাট ইজ গুড, আপনার যে প্রশ্ন ছিল ভেরি গুড। ওকে, আমরা বলছি যে এখন আমরা কাস্টম অ্যাফিনিটি অডিয়েন্স, মানে এর আগে আমরা যেটা তৈরি করলাম সেটা হলো যে এই যে আমি এখানে ক্লিক করে, যেমন নিউজ অ্যান্ড পলিটিক্স, এখানে শপারে ক্লিক করে আপনি এই শপারের মধ্যে দেখেন অনেকগুলো শপার আছে, আপনি টোটালটা ক্লিক মারলে এই সাইডে চলে যাবে যে শপার অ্যাফিনিটি অডিয়েন্স হিসেবে, অথবা এর ভেতর থেকে আপনি এইভাবে ক্লিক করে করে এই সাইডে অডিয়েন্স বাড়তে থাকবে এইভাবে। এখন ধরেন
এই জিনিসগুলো হচ্ছে যে অ্যাফিনিটি মানে ইন্টারেস্ট। এখন ধরেন আপনি এর বাদে আপনি আলাদা একটা এই যে কাস্টম অ্যাফিনিটি। কাস্টম অ্যাফিনিটি মানে কি, যে সেখানে আপনার ইন্টারেস্ট থাকতে পারে, ইউআরএল থাকতে পারে, প্লেস থাকতে পারে, এভাবে করে করে ধরেন আমি একটা অডিয়েন্স দিলাম, নাম দিলাম হচ্ছে চায়না। চায়না তো শেষ করে দিল আমাদের ভাই। চায়না চায়না অডিয়েন্স ধরেন, অডিয়েন্স এটা নাম দিলাম, ডেসক্রিপশন দিলাম হু লিভস ইন বিডি ধরেন দিলাম, যাই মধ্যে বসবাস করে। এখন আমরা ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে পারি কি, ধরেন চাইনিজ ফুড। এখন কি ব্যাপার, চাইনিজ বলে কিছু আসে না, চাইনা। ও বাবা, ইন্টারেস্ট সিলেক্ট হয়েছে কিন্তু এইভাবে করলে হবে না, সাজেস্ট করার কথা করে না কেন? রেস্টুরেন্ট আচ্ছা, এটা সাজেস্ট করার কথা, ধর একটা জিনিস দেখি। ও আচ্ছা, ইন্টারেস্ট মানে সাজেস্ট করবে না, প্লেসটা সাজেস্ট করবে, সরি। কারণ ইন্টারেস্ট যা আছে ওইগুলো তো সাজেস্ট করছেই, ওইগুলোতে হয়নি বলে এটা। ধরেন আমরা যারা বলে, ধরেন চাইনিজ লোকদের একটা ইন্টারেস্ট বলেন তো, যেখানে একজন তারা তাইকোয়ান্দো খুব পছন্দ করে, যে মারামারি করে না, তাইকোয়ান্দো নাকি তাইফু আছে, তাইকোয়ান্দো ধরেন ধরেন আমি ধরে নিলাম। এরপরে ধরেন আপনি তারা পছন্দ করে চাইনিজ ফুড, চাইনিজ বানানো হয় না, ধরেন চাইনিজ ফুড ধরে নিলাম। এরপরে আমরা ধরলাম একটা চাইনিজ ওয়েবসাইটের নাম বলেন তো, alibaba.com, aliexpress.com ধরেন। বাইদু দিয়ে দেন, হ্যাঁ বাইদু। না না, ধরেন aliexpress.com ধরেন দিলাম, এটাও অ্যাড করলাম। এরপরে ধরলাম মানে ওই ইউআরএল এসে যায় ধরেন, এবার ধরলাম সেটা অ্যাপ ইউজ করে, অ্যাপের নাম কি, উইচ্যাট। উইচ্যাট। ধরেন উইচ্যাট করে ভাই, ও নো, উইচ্যাট। কিউ কিউ দেন, হ্যাঁ কিউ ডাবল কিউ। ওই কিউ কই ভাই, এটা এই যে উইচ্যাট, এইটা নাকি, এইটাই মানে চাইনিজ ভার্সন বস নাকি? না ভাই, এই যে উপরেটা একদম উপরে, উপরে যান তো। আপনার উপরে এই যে যেটা, এই যে এটা। আচ্ছা ওকে, দিয়ে দিলাম। ও সরি, দাঁড়ান। উইচ্যাট, সো আমার উইচ্যাট সিলেক্ট হয়ে গেল। এখন কাহিনী আছে ভিতরে, কাহিনীটা হলো যে উইচ্যাট কি শুধু ওরাই ভরে, আরো কিছু করে না। তো যে বললাম না যে 80-20 রুলস ধরতে পারেন, 5% জীবন থেকে বাদ দিতে পারেন, মানে যে কোনো দুইটা রিলে মানতে পারেন, যে কিছু লোক তো আসলে থাকবে। এরপরে ধরেন প্লেস গেল, প্লেস দিয়ে দিই। এবার প্লেসটা হলো ধরেন যে চাইনিজ কোন রেস্টুরেন্টের নাম বলেন তো বাংলাদেশে, জিনজিয়ান না কি যেন একটা আছে, পান্তাপ। হ্যাঁ জিনজিয়ান। জিনজিয়ান না কি যেন একটা আছে না, ধরেন চাইনিজ ফুড, চাইনিজ জিনজিয়াং। জিনজিয়ান টাইপের একটা আছে আর কি। চাইনিজ বানানো হয়েছে, চাইনিজ বানাই তো লিখতে পারেন, কেমনে আসবে বলেন তো? ফাস্ট ফুড, এই যে সুশি না, জাপানিজ, এই যে মানে চাইনিজ রেস্টুরেন্ট। তো আপনি দেখেন আমি একটা কাস্টম অডিয়েন্স বানাইলাম, কাস্টম অডিয়েন্স। আচ্ছা আগেরটার নাম ছিল আগেরটার নাম ছিল হচ্ছে অ্যাফিনিটি অডিয়েন্স, আর এটার নাম হচ্ছে কাস্টম অ্যাফিনিটি। কেন কাস্টম অ্যাফিনিটি হলো, আগে শুধু আমরা অ্যাফিনিটি মানে তার ইন্টারেস্ট গুলো সিলেক্ট করেছি, এবার এটাকে আমরা কাস্টম বলছি কেন, কারণ এটা কাস্টম ভাবে তৈরি করলাম এই যে 4-5টা জিনিসের কম্বিনেশন। এই কারণে তার ইন্টারেস্ট, ইউআরএল মানে উইচ্যাটে যায়, বা সরি অ্যাপ মানে উইচ্যাটে যায়, সে কোন প্লেসে ভিজিট করতে পারে, ধরলাম যে সে চাইনিজ রেস্টুরেন্টে নিয়মিত যায়, কোন ইউআরএল, ধরলাম আলি এক্সপ্রেসে সে যায় যেহেতু চাইনার ভদ্রলোক। এইভাবে আপনি আপনার অডিয়েন্স ওয়াইজ চিন্তা করবেন। এখানে ধরেন যে আপনি কিন্তু ধরেন আপনার কম্পিটিটর আছে না, তো আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের ইউআরএল বসায় দেবেন,
যে লোকগুলা ওই আপনার কম্পিউটার ওয়েবসাইটে যাচ্ছে সে যেন আপনার অ্যাড দেখে যে এইভাবে কাস্টমার অডিয়েন্স বানাবে, অ্যাফিনিটি অডিয়েন্স বানাবে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা যে অডিয়েন্সটা বানালাম সেই অডিয়েন্সটাকে আমরা বলতেছি হচ্ছে কাস্টম অ্যাফিনিটি অডিয়েন্স। তাহলে অ্যাফিনিটি অডিয়েন্স দুই প্রকার, একটা আছে অ্যাফিনিটি অডিয়েন্স যেটা আমরা ইন্টারেস্ট সিলেক্ট করলাম এর আগের বার, আর একটা আছে কাস্টম অ্যাফিনিটি অডিয়েন্স যেরকম এই 5 প্রকার এই বিভিন্ন জিনিসগুলো কম্বিনেশন করে তাকে হচ্ছে টার্গেট করা। কথা কি বোঝা গেছে না যায় না? এটাই আমি আপনাকে জানতে চাইছিলাম যে মানে ওর বাইরে অ্যাফিনিটির বাইরে আর কোনো কাস্টমস অডিয়েন্স সেট করা যায় না না কিনা। না, এটা তো ধরেন যে আপনার এটা তো অ্যাফিনিটি একটা গেল ভাই। ও আমরা তো এখনো শেষ করিনি। এটা তো অ্যাফিনিটি মানে একটা টার্গেটিং গেল, মানে এখন আমরা কি দেখেন, আমরা কিন্তু টার্গেট করলাম আমাদের এখন পর্যন্ত অ্যাফিনিটি। এই দেখেন এখন ইন মার্কেট অডিয়েন্স আছে, রিমার্কেটিং আছে, এই যে ডেমোগ্রাফিক আছে। ডেমোগ্রাফিকের মধ্যে দেখেন যে তার প্যারেন্টাল স্ট্যাটাস কি, মানে তার প্যারেন্টস অফ ইনফ্যান্ট 0, মানে 0 থেকে 1 বছরের বাবা মার মানে যাদের বাচ্চা আছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন। তাহলে পৃথিবীতে যত গুঁড়া দুধ আছে তারা কি এটা টার্গেট করলে হয়ে যাচ্ছে না? গুঁড়া দুধ কোম্পানি আরো খেলনা টেলনা এরকম। এই যে প্যারেন্ট অফ টডলার সেটার মানে কি ভাই, একটু বাংলা বলে দেবেন কেউ? পিপুল উইথ চিলড্রেন যার 1 থেকে 3 এর মধ্যে বয়স। আচ্ছা জানি না ভাই। এরপর দেখেন যে প্যারেন্ট অফ প্রি স্কুলার্স, তার মানে স্কুলে যাওয়ার আগ মুহূর্তে যে লোকগুলো আছে, ভালো কথা। প্যারেন্টস অফ প্রাইমারি, এটা কি কিরে ভাই এত লোকজন আসতেছে যাচ্ছে কেন? পিপুল বিটুইন দ্য এজ অফ 6 থেকে 12। 6 থেকে 12 মানে কি, মানে যারা প্রাইমারি স্কুলে পড়ে তাই প্রাইমারি এজে আছে। তারপরে প্যারেন্ট অফ, তার মানে হলো ভাই দেখেন ওইটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, ওটা পয়েন্ট না। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন সেই সমস্ত প্যারেন্টদের জন্য, এটা কিন্তু আপনি দুই ভাবে টার্গেট করতে পারেন। যেমন ধরেন আমরা একটা বাংলা কথা বলি, যেমন যেমন হচ্ছে যে বাচ্চাদের একটা খাবার অথবা বাচ্চাদের যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন তো একজন। ল্যাকটোজেন। বেবি ডাইপার। বেবি ডাইপার, ফ্যান্টাস্টিক বেবি ডাইপার। এখন এই বেবি ডাইপারের জন্য টার্গেট কি ওই বেবি নাকি বেবির মা এজ এ কাস্টমার? তখন চিন্তা করবো 100% ওর মা। যে কোম্পানি ডাইপার কোম্পানি বানাইছে নিশ্চয়ই ওই বেবির জন্য বানাইছে, কিন্তু যখন মার্কেটে সেল করবে কাস্টমার হিসেবে গণ্য করছে কাদের? তার বাবা মাদের। তাহলে তাদের অ্যাডভার্টাইজিং বলেন, তাদের টিভিসি বলেন, তাদের যত সব মার্কেটিং ম্যাটেরিয়াল আছে সব টার্গেট করে বানাইছে কাকে? এখানে অবশ্য দুইজনকে টার্গেট করতে হয়েছে, কিন্তু মূলত টার্গেট করছে কাকে? বাচ্চার মাকে বা বাবাকে। ওকে, কারণ ডাইপার তো আর 1 বছরের শিশু কিনতে যায়। ওকে ফাইন। এখন এই যে যদি আপনি এইরকম টার্গেট করতে চান যে আপনার একটা প্রোডাক্ট আছে যারা যারা কি যাদের 1 বছরের বাচ্চা আছে, যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে, 3 থেকে যাদের স্কুল প্রাইমারিতে পড়ে, যাদের 12 থেকে 17 বছর বয়স, এই ধরনের মা বাপদের ধরেন আপনি এমন কিছু প্রোডাক্ট বানান যে 12 থেকে 17 বছর বয়স যাদের পোলাপান আছে তাদের জন্য। তাহলে তাদেরকে আপনি তাদেরকে টার্গেট করে এই অ্যাড গুলো দেখাতে পারেন। দ্যাট ইজ মাই পয়েন্ট। ওকে, এটা একটা গেল। এটা হচ্ছে যে আমরা পড়ছি, এটা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস। দেখেন মেরিটাল স্ট্যাটাসটা দেখেন যে সিঙ্গেল ইন এ রিলেশনশিপ ম্যারিড। তাহলে আপনি যদি এমন যারা সিঙ্গেল তাদের এক ধরনের চাহিদা আছে, যারা ম্যারিড তাদের কাছে বিভিন্ন ধরনের পণ্য বেচতে পারবেন, যারা রিলেশনশিপে আছে তাদের কাছে বিভিন্ন গিফট আইটেম সেল করলেন, যারা ম্যারিড তাদের কাছে অ্যাডাল্ট প্রোডাক্ট সেল করলেন, যারা সিঙ্গেল আছে তাদের আর কি স্বপ্ন দেখাইলেন ডিজিটাল মার্কেটিং সেল করো, ডিজিটাল গুগল অ্যাড শেখো আর $1000 কামাও, এই ধরনের প্রোডাক্ট সেল করো। মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কি, ঠিক আছে? ওকে, এখন এরপরে হচ্ছে কি রে ভাই, কোনো একটা প্রবলেম হচ্ছে।
ক্লিক করছি এখানে চলে যাচ্ছে ওখানে কেন? রিফ্রেশ দিতে হবে। আচ্ছা এটা একটু রিফ্রেশ দিলে ঠিক হবে, আমরা একটু অন্য পয়েন্টে যাই তাহলে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা আরেকটু আলোচনা আছে, আরেকটু আছে, এখন যেহেতু 2 মিনিট আছে আমরা ওইটাতে আবার আসবো। একটু রিফ্রেশ না দিলে মনে হয় নিচে যাওয়া যাচ্ছে না, অনেক সময় প্রবলেম করতে পারে। আচ্ছা আমরা এখন বলতেছি যে ইনঅ্যাক্টিভ অডিয়েন্স, সরি ইন মার্কেট অডিয়েন্স। ইন মার্কেট অডিয়েন্স গুগলে কাকে বলে? ইন মার্কেট অডিয়েন্স হলো যে মানুষগুলো এই মুহূর্তে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটে রিসার্চ করতেছে মানে এখানে রিসার্চ করা মানে পিএইচডি রিসার্চ না। ধরেন আমি একটা আইফোন কিনবো, সে একবার গুগলে সার্চ দিচ্ছে, গুগলে সার্চ দিয়ে দেখলো যে আইফোনের ক্যামেরা কত রে, ওকে ঠিক আছে, আবার সে গুগলে সার্চ দিচ্ছে আইফোনের ক্যামেরা তাহলে মেমোরি কত, রম কত, ঠিক আছে, আবার সে এরপরে সে বিভিন্ন ব্লগে যাচ্ছে, বিভিন্ন ফোরামে যাচ্ছে, বিভিন্ন রিভিউ দেখতেছে, বিভিন্ন অনলাইন যে ইয়া আছে মানে অ্যামাজনে যাচ্ছে, ইবেতে যাচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে। মানে ইন মার্কেট অডিয়েন্স মানে হলো যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে এই মুহূর্তে যে মার্কেটে মানে গুগলের কাছে ডাটা আছে যে এই মুহূর্তে যে মানুষগুলো কোনো স্পেসিফিক টপিক নিয়ে অত্যন্ত গুগলের কাছে লাফালাফি করছে। কিরকম সেটা? ধরেন বাংলাদেশে সারা পৃথিবীতে ইন্টারনেট ইউজার কতজন ভাই, কেউ বলতে পারবেন? কত কোটি মানুষ? 4.5 5 কোটি না 6 কোটি? আচ্ছা বাদ দেন, বাংলাদেশে 9 কোটি লোক ধরে। এই বাংলাদেশে 9 কোটি মানুষের মধ্যে আমি ধরলাম 1 কোটি মানুষ আইফোন কেনার জন্য গুগলে সার্চ দিয়ে পাগল হয়ে যায়। 1 কোটি মানুষ হচ্ছে বিদেশে পড়ালেখা করতে যাবে, স্টাডি ইন অ্যাব্রোড, এইটা নিয়ে মাথা খারাপ করে ফেলতেছে, বিভিন্ন বিষয় পড়তেছে, বিভিন্ন জায়গায় সার্চ দিচ্ছে, বিভিন্ন জিনিস দেখতেছে, রিভিউ দেখতেছে, ভিডিও দেখতেছে। 1 কোটি মানুষ হচ্ছে বিয়ে করবে, তারা হচ্ছে যে ধরেন 1 কোটি মানুষ বিয়ে করবে, বিয়ে করা মানুষ, বিয়ে তো কেউ তো আর ফেসবুকে কেউ তো আর কেউ তো আর গুগলে যা সার্চ দেয় না বউ লিখি, দেয় কি? দেয় না। তাহলে কি ফেসবুক কিভাবে চিনতে পারে? আরে বিয়ে করতে যা যা লাগে অনেক জিনিসই তো এই লোক খোঁজাখুঁজি করতে পারে। গোল্ডের দাম কত, কোন পার্টি সেন্টারে ইয়া আছে, ধরেন হতে পারে। কি হয়েছে? ম্যাট্রিমোনিয়াল সাইটে ভিজিট করে। হ্যাঁ যাই হোক, এখন আমার পয়েন্ট হলো যে ইন মার্কেট অডিয়েন্স মানে যে কোনো স্পেসিফিক টপিক নিয়ে বা কোনো একটি স্পেসিফিক বিষয় নিয়ে যারা গুগলের কাছে এই মুহূর্তে রিসার্চ করতেছে, সার্চ দিচ্ছে, দেখতেছে, সেই অডিয়েন্স গুলোকে আমরা বলতে পারি ইন মার্কেট অডিয়েন্স। ইন মার্কেট অডিয়েন্স, কথাটা বোঝা গেছে? এখন আপনি যে কোনো একটা পণ্য সেল করেন, ধরেন যে আপনি আইফোনে সেল করেন, অথবা ধরেন আপনার এখনকার সব থেকে হট বিষয় কি? করোনা, তাহলে আপনি পিপিই সেল করতেছেন, তাহলে ইন মার্কেট অডিয়েন্স দিয়ে দেন যে করোনা, তাহলে করোনার জন্য যা যা লাগে এই মুহূর্তে মানুষ রিসার্চ করতেছে করোনা নিয়ে, করোনার কোনো ওষুধ আপনি আবিষ্কার করছেন, ইন মার্কেট অডিয়েন্স হিসেবে করোনা সিলেক্ট করে দেন। কথাটা বুঝতে পারছেন? তাদের কাছেই যাবে যারা করোনা নিয়ে এই মুহূর্তে মাতামাতি করতেছে। করোনা নিয়ে কিন্তু অনেক ব্যবসা করা যায়, ওষুধ ব্যবসা করা যায়, মাস্ক ব্যবসা করা যায়, পিপি সেল করা যায়, তারপরে হচ্ছে যে আরো কি কাপড় আসছে, তো নতুন কাপড় আসছে যেটা দিয়ে ড্রেস বানাইলে করোনা হবে না, এই ধরনের। সো এই যে ইন মার্কেট অডিয়েন্স, সো এইটা এখন হচ্ছে আমরা একটু দেখি সেম জিনিসটার মতো, সেম মানে আমরা অ্যাফিনিটি অডিয়েন্স আমরা দেখেছিলাম কি যে ওই জিনিসটার প্রতি তার অ্যাফিনিটি মানে ওই জিনিসটার প্রতি তার ইন্টারেস্ট আছে। তার মানে কি যে আমি একটা বিষয়কে পছন্দ করি, তার প্রতি আমার ইন্টারেস্ট আছে, ভালোবাসি, সে আজও বাসি কালও বাসি, মানে 6 মাস আগে থেকে বাসতেছে। ঠিক আছে, যেমন যে ধরেন আপনি নায়িকা, বাংলাদেশের একজন টপ হিরোইন পপির ফ্যান, আপনি তার প্রতি আপনার একটা ইন্টারেস্ট আছে, এটা আজও ছিল কালও আছে থাকে, কিন্তু এই মুহূর্তে আপনি পপিকে বিয়ে করার জন্য খুঁজতেছেন। দিস ইজ দ্য ইন মার্কেট অডিয়েন্স। এই মুহূর্তে গত 3 দিন যাবত আপনি খুঁজতেছেন পপি কোথায় আছে, তাকে আমি চাই,
গুগলে খুঁজতেছে কোন শুটিং স্পট আছে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ইন মার্কেট অডিয়েন্স। তার মানে কি, আপনার আইফোনের প্রতি একটা প্রেম ভালোবাসা আছে, একটা ইন্টারেস্ট আছে, সেটা গুগল জানে, কারণ বিভিন্ন সময় আপনি আইফোন টাইফোন দিয়ে সার্চ দিয়েছেন আজ থেকে 3-4 বছর আগে বা 3 মাস 6 মাস আগে, কিন্তু এই মুহূর্তে গুগল দেখতেছে কি আইফোন নিয়ে লোক এত সার্চ দেয়, আইফোন নিয়ে তারা তো মাথা ব্যথা, দ্যাট ইজ কল্ড ইন মার্কেট অডিয়েন্স। ওকে, এখন ধরেন এইটা হচ্ছে যে সেই ইন মার্কেট অডিয়েন্স, তার মানে যারা আর্ট অ্যান্ড ক্রাফট সাপ্লাইজ, বেবি চিলড্রেন প্রোডাক্টস এর মধ্যে, তার মানে এই মুহূর্তে যারা বেবি অ্যান্ড টডলার ফিডিং এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে সার্চ দিচ্ছে গুগল। গুগল দেখতেছে যে এই বিষয়টি নিয়ে মানুষ প্রচুর মাতামাতি করছে, তার মানে এই জিনিসটা তার দরকার, এদেরকে টার্গেট করে অ্যাড সাইডে দেন, খুব তাড়াতাড়ি সেল হবে। চাইল্ড কেয়ার সিট, তার মানে চাইল্ড, ওই যে বাচ্চাদের যে বেঁধে টেঁধে নিয়ে ঘুরে বেড়ায়, এই ধরনের জিনিস এই মুহূর্তে ধরেন যে 700 কোটি মানুষের মধ্যে ধরেন 50 লাখ মানুষ শুধু এইটা নিয়েই মাতামাতি করতেছে, তাদেরকে টার্গেট করে ছেড়ে দেন। সারা পৃথিবীর মার্কেট তার আপনার না, আপনি বাংলাদেশে অন্তত 500 লোক করতেছে, তাদের কাছে সেল করেন। কথা বুঝতে পারছেন? ট্যাম কি যেন ট্যাম সং সাম একটা ইয়ে আছে না, পরিশ্রম ছোটবেলায়, ওইগুলো একটু পড়ে নিন। ওকে, চিলড্রেন, এই যে চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন, বোঝার চেষ্টা করেন। এটা কি লিখছেন? ন্যাপিস এন্ড বেবি হাইজেন প্রোডাক্টস, বোঝার চেষ্টা করেন। বিউটি প্রোডাক্ট সার্ভিস, মেকআপ এন্ড কসমেটিক, কত সুন্দর। তার মানে এই মুহূর্তে যে লোকটা আই মেকআপ নিয়ে যে খুব ব্যস্ত, গুগলের কাছে ডেটা আছে, যে লোকটা এই মুহূর্তে তার আই মেকআপ নিয়ে খুব মাথা ঝাড়া, মানে খুব ছোটাছুটি করতেছে, লাফালাফি করতেছে, তাহলে তাদের কাছে আই মেকআপ করতে যে সমস্ত সামগ্রী লাগে তার কাছে আপনি সেল করতে পারবেন না, যেহেতু এইটা নিয়ে সে মাতামাতি করতেছে। এবং যেহেতু এটা ইন মার্কেট অডিয়েন্স, মানে এই মুহূর্তে সে দাফাদাফি করতেছে, লাফালাফি করতেছে, তার মানে এই জিনিসটা তার কিন্তু দরকার, সে কিনে ফেলবে, তাকে অ্যাড দেখান। ওকে, এইরকম এরকম আর অনেক আছে, স্পা সেলুন সার্ভিস, তারপরে যে ট্রেনিং, সান কেয়ার প্রোডাক্ট, এরকম আছে। এই জিনিসগুলো ভাই আপনাদের খুঁটে খুঁটে দেখতে হবে। ওই যে কার অ্যান্ড ভেহিকেল, তার মানে কি অ্যাফিনিটি আর ইসের মধ্যে পার্থক্য কি? অ্যাফিনিটি আর ইন মার্কেট অডিয়েন্স এর মধ্যে পার্থক্য কি? যে কোনো একজন বলেন, এইটা আজকের মধ্যে শেষ করতে হবে। একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। হ্যাঁ, লং টার্ম আর শর্ট টার্ম ওই রকম নয়। ধরেন যে আপনার এটার প্রতি ভালোবাসা ছিল, মানে আছে, আইফোন আপনি কিনতে চান, ধরেন আইফোন আপনি কিনতে চান, মানে আপনার ভালো লাগে, কিন্তু এখন আপনাকে অ্যাড দেখালাম, কিন্তু আপনার কাছে টাকা নেই। কিন্তু যে লোকটা এখন আইফোন খুঁজে বেড়াচ্ছে, আইফোন মানে তার আইফোন পাইলেই কিনে ফেলবে, এরকম একটা ব্যাপার। এখন আইফোন পাইলেই কিনে ফেলবে, কিন্তু তার আগে সে কি করতেছে, সে মার্কেট রিসার্চ করতেছে, আইফোন 11 রিভিউ কি, আইফোন 11 রিভিউ কি, আইফোন হচ্ছে যে কোথায় পাওয়া যাবে, আইফোন হচ্ছে মেমোরি কত, রম কত, এমক কত, তমক কত, ব্যাক ক্যামেরা কত, এই বিষয়গুলো তো তার কাছে বেচার পসিবিলিটি বেশি ইন মার্কেট এই মুহূর্তে। এই দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনারা খুঁটে খুঁটে দেখবেন। এখন এখন হচ্ছে যে আমি ধরেন আমি আচ্ছা ভাই, এটা একটু বেশি ইয়া হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, আপনারা কিছু মনে করেন না, মার্কেটাররা কিন্তু ওপেন মাইন্ডেড থাকে। শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো না, আপনারা কি এটা কেউ জানেন? আপনাদের এলাকায় কি? আমাদের এলাকায় শ্রীপুরের ট্যাবলেট নামে একটা ট্যাবলেট বিক্রি হয়। প্রথমে বাজারে আসার পরে প্রথমে গান টান 3-4টা গাড়ি, এরপরে আপনার প্রবলেম বলা শুরু করবে, সাইকোলজিক্যাল আঘাত, তারপরে আছে আপনার কাছে ওই প্রোডাক্ট বিক্রি করে। তো এই দিকে আমি আর গেলাম না, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডাল্ট প্রোডাক্ট। আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট দিই, সেই প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স কারা, প্রথমে লিখতে হবে কি দেখেন। আমি একটু শেয়ার করি আমার অন্য একটা উইন্ডো, তা নাহলে এখানে লেখা যায় না, লিখতে গেলে প্রবলেম। বাট ওই জিনিসগুলো আমার মাঝে মাঝে মনে হয় যে শ্রীপুরের ট্যাবলেট যদি ওই লোকটা যদি এখন চিন্তা করে, ভাই আপনারা তো সারাদিন অনলাইন করেন, আমার এই প্রোডাক্ট এখন বেচা দেন, এখন তো কোভিড-19 সময় আমি তো বাজারে যে গানও গাইতে পারতেছি না,
আমি হচ্ছে যে ইয়াও করতে পারতেছি না, মানে 5টা লোকরে নিয়ে যে মানে বসবো সেটা তো আমি করতে পারতেছি না, কারণ এখন কোনো একটা জায়গায় বসা মানে আমাকে মার দিবে পুলিশ এসে। তো তাদের কাছে আমি প্রোডাক্ট অনলাইনে আমার সেল করে দেবো। আর এই প্রোডাক্ট আমি কিভাবে টার্গেট করবো? খাদেরকে হতে পারে, বলতেও পারে, কিন্তু এটা প্রস্তুত থাকেন কিন্তু ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখন ধরেন আমার আমার হচ্ছে প্রোডাক্ট নেমটা হচ্ছে, প্রোডাক্টের নেম বলেন তো ভাই, যে কোনো একজন, প্রোডাক্ট অর সার্ভিস, যে কোনো একটা প্রোডাক্ট অর সার্ভিস বলেন কোনো একজন। ভাই আনকমন বলবো? আরে ভাই কমন আনকমন বলেন, ভাই জিপিএস ট্র্যাকার। দেখে আনকমন জিনিস ভাই সব মিলে চিন্তা করলে ভালোই, মানে খুবই নিচ মার্কেট। নিশ মার্কেট তো হবেই, কারণ জিপিএস আপনি ট্র্যাকার কার কাছে সেল করবেন? জিপিএস ট্র্যাকার আপনি সেল করতে পারেন যাদের গাড়ি আছে, প্লাস এমন হতে পারে যাদের বাচ্চা স্কুলে গেছে এটা হাতে ঝুলাই দিলেন। কারণ এই মার্কেটটা আপনাকে, এই মার্কেটে আপনার এডুকেশন ইম্পর্টেন্ট, মানুষ তো এভাবে চিন্তাই করে। আগে শিখাতে হবে যে তোমার লাগলে অনেক কাজে লাগতে পারে ভাই, ঠিক না? জি ভাই। সো আপনি হচ্ছে যে প্রোডাক্ট নেন জিপিএস ট্র্যাকার, টার্গেট অডিয়েন্স বের করবেন, টার্গেট অডিয়েন্সটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, টার্গেট অডিয়েন্স কারা সেটা আগে আপনাকে বের করতে হবে। মানে টার্গেট অডিয়েন্স সেটা কি কি ভাবে হতে পারে, মানে তার টার্গেট অডিয়েন্স হতে পারে, তার এজ হতে পারে, মানে ডেমোগ্রাফিক প্রোফাইল, যেটা একবারে বলি ডেমোগ্রাফিক প্রোফাইল যেটা। তারপরে হচ্ছে যে তার ওই ইয়া হতে পারে, তার হচ্ছে এবার তার ইন্টারেস্ট সিলেক্ট করলে, মানে আমার কথা যে টার্গেট অডিয়েন্স, এটা আমি এটাও লিখলাম, টার্গেট অডিয়েন্স কে, তার বয়স কত, তার বাপের নাম কি, তার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, সে কোথায় ঘোরাফেরা করে, তার বাড়ি কোন জায়গা, এভরিথিং টার্গেট অডিয়েন্স বের করে। বের করার পরে এবার গুগল অ্যাডসে আপনি এদেরকে কিভাবে টার্গেট করবেন, হাউ টু টার্গেট ইন গুগল অ্যাডস, এইটারে হচ্ছে যে আপনি, এইটা হচ্ছে আমার বাড়ির কাজ। জিপিএস ট্র্যাকার সম্পর্কে আসলে জানতে হবে অনেক, আপনার অবশ্য সুবিধা হয়েছে, অনুভব শুভ হয় নাকি? জি ভাই। এই কাজটা আপনার থাকবে কিন্তু, হ্যাঁ। এবং অনুপম শুভ সাহেব, জি ভাই। এই জিনিসটা আপনার A to Z বের করে আপনাকে তো এসে শেয়ার করতে হবে লাস্ট দিন, মানে সরি, এইটা হচ্ছে যে, আচ্ছা এইটা হচ্ছে যে আপনি জাস্ট অ্যাফিনিটি আর ইন মার্কেট অডিয়েন্স এই দুটার মধ্যে থাকেন, আমাদের কিন্তু আরো আছে। গত ক্লাসে মানে নেক্সট ক্লাসে কিন্তু আমাদের আরো কিছু জিনিসপত্র আছে ভাই, হ্যাঁ। তো আপনাদের টার্গেট হবে যে, মানে আমাদের কিন্তু আরো আছে, হ্যাঁ। এই দেখেন, মেল ফিমেল বয়স কত, হ্যাঁ, তার হাউস হোল্ড ইনকাম কত, এইভাবে কিন্তু টার্গেটিং করা যায়। এই যে ডেমোগ্রাফিক, যে তার জেন্ডার কি, এজ কত, প্যারেন্টাল স্ট্যাটাস, তারপরে হাউস হোল্ড ইনকাম কত, এটা অবশ্য তার হাউস হোল্ড ইনকাম এটা কেমনে বের করবো? এটা এটা বাংলাদেশে কাজ করে না, ইউএসএ করে শেয়ার করতে হয়, হ্যাঁ, ওদের কাছে আছে, বাংলাদেশে না। বাংলাদেশে কোনো কেউ অ্যাড চালাই না, হ্যাঁ, আমরা সবাই, আমরা যারা ট্রেনার আছি তারাও বলি, ঠিক আছে, যারা মানে আন্দাজে কয়া দিই যে এটা আসলে জানি না ভাই, কারণ এটা, বাট ইউএসএ তে কার কত ইনকাম লেভেল এগুলোর একটা ইয়া আছে। তো আমরা আসলে সবসময় বাংলাদেশ নিয়েই চিন্তা করবো না, আমরা আসলে গ্লোবাল চিন্তা করবো। এখন এটা হয়তো আমাদেরকে কাজ নাও করতে পারে, বাট ইউএস এর এই ডেটা আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে টপ 10% মানে কি? তার মানে টপ 10% মানে হলো যে মানুষের ইনকামের একটা সীমা আছে না, ইনকামের সীমাটা হলো যে, ধরেন যে আমার এই শহরে, ধরেন যে আমাদের গ্রামে 500 মানুষ আছে, তার ভিতরে 10 জন মানুষ ইনকাম করে সব থেকে বেশি, পার হিসেবে 10 লাখ টাকার উপরে। তারপরে ধরেন যে 10 থেকে 20% আছে, তারা ইনকাম করে হচ্ছে ধরেন যে 5 লাখ থেকে 6 লাখ, এইরকম আর এইভাবে। আচ্ছা শামীম ভাই,
এখানে কি এটা কোনো পসিবিলিটি আছে? কারণ এক্সাক্ট ডাটা আমরা কোথাও দেই না যে আমার অ্যাকচুয়াল ইনকাম কত, বাট মেইলে কিন্তু আমার কন্টিনিউয়াসলি ব্যাংকের যে বিভিন্ন মান্থলি একটা স্টেটমেন্ট আসে এটা বা হচ্ছে যে আপনি বাংলাদেশে দেন না, কিন্তু ইউএসএ তে দিতে হয়। কিছুটা ফাঁকফোকর অবশ্যই আছে, বাট ম্যাক্সিমামের ডেটা ইউএসএ তে, ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গা এই ইনকামের ব্যাপারটা দিতে হয়। বাংলাদেশে হয়তো আমরা কতজন মানুষ সারা বাংলাদেশে চাকরি করে, যাদের ব্যাংকে স্যালারি দেয়, তাদের ডেটাটা হয়তো থাকতে পারে, বাট তাও গুগলের কাছে থাকতেছে না, কিন্তু ডেটা যাচ্ছে ব্যাংকের কাছে। ব্যাংক যদি গুগলের কাছে দেয় তাহলে যাবে, তাছাড়া তো যাচ্ছে না। না, মেইলে তো আসে। এখন গুগল কি আমাদের মেইলটা ট্র্যাক করে কিনা সেটা তো জিমেইলে যদি আসে হইতেই পারে, জিমেইলে তো গুগলের ওই আছে, নিতেই পারে, ধরেন নিতেই পারে। ধরেন গুগল এটা দিছে মানে গুগলের কাছে এই ডেটা আছে, কিভাবে গেল আমি ফরগেটিং। আমার টার্গেট কি, এই ডেটাকে ইউটিলাইজ করে আমি টার্গেট সঠিক মানুষের কাছে অ্যাডটা দেখানো, আমার এইটুকু বুঝলেই হলো। কিভাবে গেছে এত আমি ঘাটতেও গেলাম। ধরেন যে এই বিষয়টা কিন্তু একটি ক্রিটিক্যাল, যে আসলে গুগলের কাছে আমার ইনকামের ইনফরমেশন কিভাবে হতে পারে, কিভাবে যাচ্ছে। ধরেন এই প্রশ্নে আমি নাই গেলাম, হয়তো এই বিষয় নিয়ে আর স্টাডি করতে হতে পারে, বা এটাও একটু দেখতে হবে, আমি নিজেও একটু দেখবো আর কি, যে ইনফরমেশনটা কিভাবে দেয়। বাট অন্যান্য জায়গায় ইনফরমেশনটা পাবলিক শেয়ার করে, কিন্তু গুগল আসলে কিভাবে নেয়। মানে ধরেন আমার দেশে বৈধ, আমার দেশে কে কত ইনকাম করে সেটা পাবলিক ইনফরমেশন। আমি প্রতি মাসে 10 লাখ টাকা কামাই ধরেন, কিন্তু এটা গুগল কিভাবে পাচ্ছে সেটা তো আপনার প্রশ্ন, তাই না? এটা আসলে জানা উচিত, একটু দেখবো লিস্টে, আমি জানি না, বাট এই ডাটা গুগলের কাছে আছে, এটা আমার ইম্পর্টেন্ট, এবং এইটাকে আমি ইউটিলাইজ করে কিভাবে কাজে লাগাতে পারি সেটা আমার ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরও কন্টেন্ট আছে, আর আরেকটা আছে টপিক আছে, কন্টেন্ট আছে। হ্যাঁ, এর মধ্যে আছে কিওয়ার্ড, টপিক আর প্লেস, এই তিনটে আমরা আলোচনা করব কালকে ইনশাআল্লাহ, আজকে আর করবো না। মানে টার্গেটিং এর আমরা শুধু এখন আলোচনা করলাম হচ্ছে যে টার্গেটিং এর আমরা করলাম অ্যাফিনিটি, কাস্টম অ্যাফিনিটি, তারপর ইন মার্কেট অডিয়েন্স, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক। এই কয়টা আজকে আমরা আলোচনা করলাম, কালকে আমরা আলোচনা করব বাকি তিন। ওকে ভাই, আর কারো কিছু প্রশ্ন আছে? শামীম ভাই, হ্যালো, জি শুনতেছি। আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট কইরা ভিডিও ক্যাম্পেইন, তারপর মেথড এড করছি, তারপর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। মাঝারু ভাই বলতেছি আমি একটা অ্যাডওয়ার্ড একটা তারপর আপনার পেমেন্ট অ্যাড করার পরে $10 পেমেন্ট করছি ম্যানুয়ালি, তারপর একটা ভিডিও ক্যাম্পেইন রান করছি, সাথে সাথে মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। আপনি কে ভাই? আপনি কে? সাইফুল বলছিলাম। সাইফুল, কি কন্টেন্ট ছিল সেটা? জি ভাই, মানে খুব একটা সুবিধা ছিল না। স্ক্রিল, হাউ টু ক্রিয়েট স্ক্রিল অ্যাকাউন্ট। আরে এটা তো খাবে না, এই জিনিসগুলো গুগল পলিসির বাইরে। গুগল কি ইয়া নাই, মাইক্রোসফট নেই, কিন্তু গুগল হচ্ছে যে এইসব ইয়া মানিগুলো, এই জিনিসগুলো হচ্ছে সেনসিটিভ, তো এই জিনিসগুলো নেবেন না। তো আপনি দেখেন ওদের পলিসি দেখে, ও বলে দিয়েছে কেন সাসপেন্ড করছে এই ধরনের। সাসপেন্ডের কারণ তো বলতেছে সাসপিসিয়াস পেমেন্ট ডিটেক্ট। সাসপিসিয়াস? ও তাইলে তো হচ্ছে যে আপনি আপনার তো হচ্ছে ইয়া দেয় নাই, তাহলে তো দুইভাবে। আচ্ছা আমি একটা কথা বলি, একটু জেনে রাখেন, এই যে যারা হচ্ছে যে ধরেন যে ধরনের ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে না, এইগুলো কিন্তু সারা পৃথিবীতে মানে খুব একটা বৈধতা নাই কোনো জায়গায়, যেমন বাংলাদেশে নাই। কিন্তু সম্ভবত মাইক্রোসফট তাদের পেমেন্ট মেথডে এটা নাই, গুগল এখনো আমি কোনো জায়গায় নেওয়া দেখিনি, কিন্তু মাইক্রোসফটের কোথায় যেন দেখেছি। মাইক্রোসফট হচ্ছে যে পেমেন্ট মেথড হিসেবে সম্ভবত এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে। বিটকয়েন নেয়, বিটকয়েন।
বিটকয়েন, হ্যাঁ। তবে এই জিনিসগুলো নিয়ে একটু প্রবলেম আছে। এই জিনিসগুলো কন্টেন্টে থাকলে প্রবলেম হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, ফেসবুক এবং গুগল এরা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু কিছু কয় না। কয়েকদিন অ্যাড চালাবেন, একটু অপটিমাইজ করবেন, এখন পরের বার ওদের ক্রলার আসে, যখন দেখে তখন ফেলে দেয়। ওকে। দ্বিতীয় প্রশ্ন হল, এই কারণে দেখবেন বাংলাদেশে অনেক অ্যাডাল্ট প্রোডাক্ট সেল হয় ফেসবুকের থ্রু দিয়ে, যেটা কিন্তু খুব ভাবে স্ট্রিক্টলি, যেমন সেদিন হচ্ছে যে আমাদের একটা গ্রুপে একটা ভাই না বোন আমি জানি না, নামটা তার মেয়েরই, কিন্তু তার কথাবার্তা শুনে আমার মনে হয় ছেলে। আমরা ওই যে আরেকটা জায়গায় নাজমুল ভাই সে দেখি একজন পোস্ট করছে যে ভাই আমি তো এগুলো রিয়া না, কিন্তু আমারে কেন দেখায় অ্যাডাল্ট প্রোডাক্ট। তো ফেসবুক যেহেতু ওইগুলো দেখাইতে পছন্দ করে না, তাহলে কেন ওই অ্যাড দেখাচ্ছে? ওই অ্যাড গুলো দেখাই ধরেন যে 3 দিন 4 দিন 5 দিন চলে, এরপরে পরের বার এসে ফেলে দেয়। ওইভাবেই চলে। আবার যার চলতেছে তার 2-3 মাসও চলতেছে, কিন্তু কোনো না কোনো সময় ফেলবে। তো এই জিনিস, এগুলো ব্যাপার আছে। তারপরে মানুষের ডিসএবিলিটি ফুটে ওঠে, যেমন টাক আজই ঢেকে যাক, এখানে কিন্তু মানুষের টাকটা ডিসএবিলিটি। এই জিনিসগুলো দেখিয়ে কোনো অ্যাড ফেসবুক গুগল কেউই করতে দেয় না। এই জিনিসগুলো হয়তো আপনার আপনি তো ওই যে একটু আগে ওদেরকে টার্গেট নিয়ে কথা বলতেছিলেন যে যারা ওই যে বাইরে কি জানি আপনি বললেন যে প্রথমে গান বাজনা করে তারপরে এই ধরনের প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, যাই হোক আর কি তো ওদেরকে যদি ওখানে মানে তাহলে তো এটা তো যায়ই না। এটা যায় না, কিন্তু তারপরেও কিন্তু চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? ওই যে বললাম, যার চলতেছে তার ধরেন 1 মাস 15 দিন 20 দিন চলতেছে, সে আবার করতেছে, ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাচ্ছে, আবার নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতেছে, এইভাবে পেমেন্ট মেথড দিচ্ছে, এরকম করতে করতে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে তো ভাইয়া মানে আমি একটু শেয়ার করি ভাই, আমি জানি ভাই, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে তো আমি এখান থেকেই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো নাকি? ভাইয়া আমি বলি আমি জানি, আমাকে একটু বলতে সুযোগ দেন। আপনি ওই অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটাই ফ্ল্যাগ করে দিচ্ছে, ধরেন আপনার অ্যাকাউন্টটাই ফ্ল্যাগ করে দিচ্ছে, আপনি ওই অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারবেন, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তখন আবার পারবেন। তারপরে ওই ফেসবুক ওই দিলেন, কি দিলেন, হয়তো ওই মানে ওই কার্ডটা এরকম করতে করতে আপনার কার্ডও করতে পারবেন, মানে ওই কার্ডই আর আপনার ফেসবুকে নিবেন। আচ্ছা গেল, গুগলের কথা বলতেছি, গুগলের নতুন আমার একটা অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দেয়, তাহলে তো আমি এই যে সমস্যা নেই, মেলের এখানে যাই আমি নতুন অ্যাকাউন্ট করলেই হয়ে যেতেছে আমার নতুন ক্লায়েন্টের নাম, রাইট? সমস্যা নেই। আচ্ছা, এখন পয়েন্ট হলো, কিন্তু গুগল মামা কি কার্ড ফ্ল্যাগ করে? কার্ড ফ্ল্যাগ করতে আমি এখনো পাইনি আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে ওদের যে সাসপেন্ড করেছে ওইভার যে কেস, ম্যানুয়াল পেমেন্ট করলে গুগল হচ্ছে প্রথমে এই এশিয়া প্যাসিফিক আপনার সিঙ্গাপুর থেকে এক ভাই কল দেবে, অথবা ইন্ডিয়া থেকে এক ভাই কল দিয়ে আপনার ওই পেমেন্ট মেথডটা সে হচ্ছে ভেরিফাই করবে, দেন আপনার হচ্ছে অ্যাড চলবে। আর অ্যাড চলতে চলতে যেহেতু বন্ধ করে দিছে, সামহাউ সে বুঝছে যে এটা একটা কি ধরেন যে এই কার্ড আপনার না, বা সামহাউ প্রবলেম এই কার্ডে পেমেন্ট মেথডে প্রবলেম, বা দেখা যাচ্ছে আপনার প্রাইমারি কন্টাক্ট হিসেবে যে নাম লেখা আছে দেখা যাচ্ছে যে আপনার ওই কার্ডের আরেকজনের, এইরকম হতে পারে। তখন কি করে ওখানে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করলে ওরা আবার ফোন দিবে, তখন ঠিক করে দিবে। গুগল একটা নাম্বারও আছে, ডিরেক্ট কল করা যায়। যদি এখনকার সময় ওরা একটু ফোন ধরতেছে না বা বন্ধ থাকতেছে, কিন্তু ওদের একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে কল দিলে এগুলো আপনি সলভ করে দিবেন। এই হলো কাহিনী ভাই। আচ্ছা ভাই, ভার্চুয়াল ক্রেডিট কার্ডের কোনো মানে সিস্টেম নাই যেটা আমি নাই নরমাল কার্ড দিয়ে আমি আচ্ছা যেগুলো আছে ওইগুলো ভাই, হ্যাঁ, আমরা কি গুগলের যে এক্সটেনশন গুলা ওই যে আপনার ইসে দেখলাম আর কি ব্রাউজারে, ওগুলা একটু সামারি পাইতে পারি, মানে এই যে কোনটা দিয়ে কি কাজ করে ওটা তো ডিটেইলস আমরা পরে জানবো যে ভাই, মানে এই জিনিসগুলো আচ্ছা আমি এখন বলে দিই, এখন আমরা কতজন আছি, যে আসলে কোনটা দিয়ে কি কাজ করে। আমরা 17 জন আছি। হ্যাঁ, আমরা 17 জন আছি। এখন মোটামুটি আমাদের ক্লাস হচ্ছে শেষ, আমাদের কারো যদি তাড়া থাকে আমরা চলে যেতে পারবো।
আর আমাদের এখানে ছোটখাটো ডিসকাস হবে, কেউ যদি থাকতে চান থাকতেও পারেন, কোনো সমস্যা নেই। বাট অফিসিয়ালি আমাদের ট্রেনিং আজকের মতো শেষ। যে বাড়ির কাজ দেওয়া আছে সেটা অবশ্যই করে আনতে হবে, এই আর কি। রেকর্ডিংটা